আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লার্জেস্ট অনলাইন এডটেক প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে। আমি ফয়সাল হোসাইন, সিনিয়র বায়োলজি টিচার, 10 মিনিট স্কুল। এসএসসি না এইচএসসি? তৌফিক, এটা এসএসসি না এইচএসসি? এইচএসসি। আচ্ছা, যারা এসএসসি দিয়েছেন কত সালে? 2022 সালে। এসএসসি কত সালে দিয়েছেন? 2022 সালে এসএসসি দিয়েছেন। তো তারা কিন্তু এখন এইচএসসি 24। তো আপনাদের কলেজের ক্লাস ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাওয়ার কথা। তো অনেকের হয়তো কলেজে ওরিয়েন্টেশন হয়ে গেছে বা অনেকের ওরিয়েন্টেশন সামনে। তো আমাদের এইচএসসি 24 ব্যাচের ক্র্যাশ কোর্সের প্রথম পত্র বিজ্ঞান বিভাগের এখনো পর্যন্ত এনরোলমেন্ট বা ভর্তি চলছে। আপনাদের যারা ফ্রেন্ডরা এখনো এনরোল করে নাই তাদেরকে বলে দিতে পারেন যে এখানে কিরকম টাইপের ক্লাস হচ্ছে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্টের ফার্স্ট পেপারের মূলত আমরা প্রতিটা সাবজেক্টে তৌফিক কয়টা করে ক্লাস? 80টা করে ক্লাস, অলমোস্ট 4 গুণন 80, 320টা বা তারও বেশি ক্লাস নিয়ে প্রয়োজনে আমরা আপনাদের সায়েন্সের ফার্স্ট পেপারটা শেষ করব। তো তৌফিক প্লিজ কাম, আয় আয় আয়। তৌফিক, আপনাদের হচ্ছে আমরা প্রথম পত্রের তো হচ্ছে প্রথম অধ্যায় ফার্স্ট চ্যাপ্টারটা তো আমি নিচ্ছি। তো সেকেন্ড চ্যাপ্টার কোষ বিভাজন নিয়ে তৌফিক আপনাদের সামনে চলে আসবে। তৌফিক ভাইকে আপনারা অনেকেই চিনেন, নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। এসএমপিতে আপনারা যারা এনরোল ছিলেন, তৌফিক ভাইয়ের ডেডিকেশন সম্পর্কে আপনারা জানেন যে হচ্ছে কত লম্বা লম্বা ক্লাস আসলে অ্যাকচুয়ালি। তৌফিক প্লিজ সে সামথিং। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া এবং আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এইচএসসি 24 ক্র্যাশ কোর্সের বায়োলজি ক্লাসে। সো সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। ফাইজি আহমেদ, আরে তৌফিক ভাই, ভাই কি অবস্থা, কেমন আছেন সবাই? সবাই একটু দেখতে চাচ্ছি। সবাই জয়েন করতেছে এখনো, সবাই হলো সবার বন্ধু বান্ধবদের একটু মেনশন দিন, মেনশন দিয়ে দিয়ে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসেন, ঠিক আছে? ওকে গুড, আই মিস ইউ টু। ওকে, ব্যাপার না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? এই তো সাবাস, একজন লেখছে সুবিশাল দেহের অধিকারী। কি রে বেটা, তুই আমার দেহের দিকে নজর দিছস কেন? নজর তো খারাপ ভাই, তোর নজর তো অনেক খারাপ। আচ্ছা, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। ওকে, আচ্ছা, তো সবাই এখানে আছেন না? ফার্স্ট চ্যাপ্টার শেষ হয় নাই, ফার্স্ট চ্যাপ্টার পুরাটা শেষ করবে তোমাদের ফয়সাল ভাই। এন্ড দেন হলো যে আমি সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে আসবো, কোষ বিভাজন। কোষ বিভাজনে আমি থাকবো। থার্ড চ্যাপ্টারে আবারও ফয়সাল ভাই আসবেন, ফয়সাল ভাই আপনাদের কোষ রসায়ন পড়াবেন। এরপরে চ্যাপ্টারে দেখা গেল অনুজীব নিয়ে আমিও আসতে পারি, বা অন্য কোনো ভাইয়া বা আপুর যে আসে না কেন, কেউ না কেউ চলে আসবে ইনশাল্লাহ। ভালোবাসা, অনেক ভালোবাসা নিছি, আবার অনেক ভালোবাসা আপনাকে দিয়েও দিলাম, কোনো বেড়া নাই। হ্যাঁ, ভাষ্যকর সারাফাত আলী, হ্যাঁ সেই অস্থির। আমি অনেক কিছুই, আমি একেবারে টোটাল প্যাকেজের মতো। তো দাদা কেমন আছেন সবাই? আশা করি সবাই এখানে খুব ভালো আছেন। আপনারা এখানে ক্লাস করতেছেন, বলেন তো আপনাদের ক্লাসগুলো কেমন লাগছে দাদা? আপনাদের কি ক্লাসগুলো ভালো লাগছে কিনা আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমাদের জানা দরকার যে দাদা আপনি কি গিয়ে খাবেন না খেয়ে এসেছেন। থুকু, ব্যাপারটা হয়েছে আপনারা কি ক্লাস করে মজা পাচ্ছেন নাকি হলো যে মজা পাচ্ছেন না, এটা আপনাকে বলতে হবে, ঠিক আছে? আমি কি ক্লাসে নুন বেশি দিব নাকি কম দিব, এটাও আপনাকে আমাকে জানাতে হবে, তাই না? না হলে আমি দাদা নুন কম বেশি দিতে পারবো না। ওকে, তো যাই হোক, ওকে। আচ্ছা, এই চ্যাপ্টার কয়টা ক্লাসে শেষ হবে দাদা? এই চ্যাপ্টারটা সুন্দর মতো 12টি ক্লাসে শেষ হবে। একটা বেশি লাগবে, 13টি। ওকে, দাদার নাকি তো একটি ক্লাস বেশি লাগবে। দাদা আবার একটু ক্লাস কমাই নিতে পারে না দাদা, দাদা খুব খারাপ দাদা। ওকে, আরে সেই দাদারা খুব ভালো, সুন্দর করে চলে এসছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও জানি দাদা আপনাদের খুব ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে, ভালো লাগানোর জন্যই এখানে আছি আমরা ইনশাআল্লাহ। ওকে, সেই সেই আচ্ছা, নুন দিব, ঠিক আছে? নুন একটু বাড়াই দিবা। এই ফয়সাল, নুন বাড়াই দিও কিন্তু। তুমি রাঁধুনি হিসেবে খুব খারাপ ফয়সাল, তোমার কিন্তু রিপারকাশন করবো আমি। আচ্ছা ঠিক আছে, এই যে বলে দিয়েছি ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে আপনাদের যখন প্রথমেই বলছিল ভাইয়া, কি বলছিল ভাইয়া? ভাইয়া বলছিলেন আপনাদের যে আপনারা যারা যারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে খোঁজ খবর আছে, আপনার যদি ক্লাস ভালো লাগা থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদেরও এই যে আমাদের মাহফিলে শরিক করেন, ঠিক আছে? তাদেরও জানাইবেন যে আমাদের এখানে ক্লাস অনেক ভালো হয়, আপনারা এখানে আসেন, দলে দলে যোগদান করেন। দলে দলে যোগদান করে এই যে যে পুরা ক্রাশ করছেন, নেকি আছে, নেকি হাসিল করেন। সবাইকে একটু ডেকে নিয়ে আসবেন দাদারা। তো আপনারা ভাইয়ারা এই ডেকে নিয়ে আসলে যেটা হবে সেটা হলো কি, নিজেরা সবাই একসাথে বসে ক্লাস করতে পারবেন। এবং আপনি জানেন ভাইয়া, যেমন আইমান ভাই বলে মাঝে মধ্যে যে শেয়ারিং ইজ কেয়ারিং।
সো সবার সাথে শেয়ার করেন, আপনি যে ভালো জিনিসটা পাচ্ছেন সেটা যদি সবার কাছে শেয়ার করে দেন ভাইয়া, তাহলে এটা জমে যাবে, বুঝছো, খেলাটা জমে যাবে। সো খেলাটা জমায় দেন ইনশাল্লাহ, তো সবার কাছে শেয়ার করে দিবেন। আর আপনাদের আমরা দেখতেছি ইনশাল্লাহ নেক্সট ক্লাস যেটা আছে, নেক্সট চ্যাপ্টারের ক্লাসে, ওইটাতে আমি আসবো আপনাদের সাথে। তো ভাইয়ারা আমার, মেঘমুক্ত আকাশ, গদ্যমাক্ত মাঠ, সেই মাঠে হলো যে গোল দিচ্ছেন ফয়সাল ভাই। সো ফয়সাল ভাইরে এখন আপাতত ফাউল করব না কর্দমাক্ত আকাশ, ও কর্দমাক্ত, আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে, ব্যাপার না। তো ফয়সাল ভাইরে আমি এখন আর ফাউল করব না ইনশাল্লাহ, যখন দরকার পড়বে তখন আমি ফয়সাল ভাইরে ফাউল করে আমি আগায় যাব ইনশাল্লাহ। না না, কোচ পর্যন্ত হচ্ছে তৌফিক নিবে, আর কোচটার সময় যদি সবকিছু ঠিকঠাক থাকে কোচটার সময় আমি ঢুকবো, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে কি খারাপ, ঠিক আছে তুই থাক, আমি জায়গা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, জাস্ট আ সেকেন্ড, ইয়াটা কোথায়, পেনটা দিয়ে যা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো 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 প্রিয় ভাইয়ারা এবং আপুরা, আমাকে আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। আমি মনে হয় জিমি ভাইয়ের মিমিক্রি করার ট্রাই করছিলাম খানিকটা, বাট মানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে অ্যাকচুয়ালি। তো আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু একটু জানাবেন। নেক্সট কোন চ্যাপ্টার শুরু হবে? নেক্সট হচ্ছে কোষ বিভাজন শুরু হবে, তাসমিয়া হক, নেক্সটে কোষ বিভাজন স্টার্ট হবে। আপনারা যে কাজটা করবেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু জানাবেন। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন, এবং কে কোন কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, ইমন অল ক্লিয়ার। আচ্ছা, সাদনান বলতেছে আমাকে তাকে ধাক্কা মারছে। আচ্ছা, ওকে ফাইন। শহীদা পারবিন, আচ্ছা ওকে। আমি ভাই আপনি এখন কেমন আছেন? ঠিকই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফয়সাল ভাই হইলো তেলা ফোকা, সব মরে যাবে কিন্তু ফয়সাল ভাই মরবে না। একটা হচ্ছে একটা মানে লাইন আছে এরকম যে অতিকায় হস্তি লুপ পাইয়াছে, অতিকায় হস্তি লুপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো টিকিয়ে আছে। অতিকায় হস্তি বলতে এখানে মূলত ডাইনোসরকে বোঝাইতেছে। হ্যাঁ, ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, সামিয়া, সামিয়া হচ্ছে গফরগাঁও মহিলা কলেজ। আচ্ছা, আমার দেশের বাড়ি কিন্তু গফরগাঁও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তানজিনা সরকার অল ক্লিয়ার। আচ্ছা ওকে। সারা হচ্ছে কাদির মোল্লা সিটি কলেজ থেকে। সুমাইয়া সাইমন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে। ওকে ফাইন। আমরা মূলত 7:54-তে অর্থাৎ 6 মিনিট আগেই লাইভে চলে এসেছি, যাতে একদম কারেক্ট 8টার সময় আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা ওকে। সাদিয়া আফরিন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মেহেদি হোসেন মুরাদ লালমনিরহাট থেকে। রমজান আলী রোহনপুর ইউসুফ আলী কলেজ রাজশাহী থেকে। আচ্ছা, মামুন কাইয়ুম, বাবা রে বাবা, 100 বছর কম হয়ে গেছে খানিকটা। জান্নাতুল নূর জান্নাত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ। আচ্ছা, আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ, যেহেতু সরি ময়মনসিংহ এর অনেক কমেন্ট পাওয়া যাচ্ছে, তো আমার হোম টাউন হচ্ছে ময়মনসিংহ, ময়মনসিংহের গফরগাঁও। এই ভাইয়া এভাবে লবিং করেন না, আচ্ছা এলাকা ভিত্তিক লবিং করতেছেন কিন্তু। আচ্ছা, আর আমার কলেজের নাম ছিল সিপিএসসিএম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ ক্যান্টনমেন্ট। আচ্ছা, তাসফিয়া বিনতে গাজীপুর থেকে। আদিব সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। আচ্ছা, আদ্রিতা আফরিন ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল নরসিংদী থেকে। আচ্ছা, দিনাজপুর থেকে হচ্ছে মুনিম যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আজিম খান গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আচ্ছা, আব্দুল হান্নান হাজেরা তাজু ডিগ্রি কলেজ থেকে। আচ্ছা, সাদনান খানের বাড়ি হচ্ছে গফরগাঁওয়ের মুখী সরকার বাড়ি। আচ্ছা, আমি চিনি, ব্যাপার চিনি, অসুবিধা নেই। রুহি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে। আচ্ছা, অনেকে অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, তো আমরা হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দিই। আচ্ছা, সৈয়দ নজরুল কলেজের অনেকেই আছে। ময়মনসিংহের বেশ কিছু কলেজ, যেমন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ SSNIC, ঠিক আছে। তারপর হচ্ছে আনন্দমোহন কলেজ AMC, তারপর মোমিনুন্নেসা কেবি কলেজ, ঠিক আছে, মিন্টু কলেজ, রয়্যাল মিডিয়া কলেজ, সবগুলাই পরিচিত। আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমরা লাস্ট ক্লাসে যে জিনিসগুলো পড়ছিলাম তার আগে আমরা কিছু কুইজ সলভ করি। আচ্ছা, এই প্রশ্নটা মেডিকেলে 2012 সালে আসছে, এই প্রশ্নটা মেডিকেলে 2012-13 সালে আসছে, ঠিক আছে, 2012-13 সালে আসছে। আমি আগের দিন পড়াইছি আপনাদের, 2012-2013 সালে আসছে। এডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় কিসের সাহায্যে? সুগারের সাহায্যে?
তিনটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে নাকি দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে নাকি ফসফেট বন্ডের মাধ্যমে? আমাকে একটু কমেন্টে জানান তো আনসার কি হবে। আচ্ছা দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে এডেনিন ডাবল বন্ড থাইমিন, সাইটোসিন ট্রিপল বন্ড গুয়ানিন। তাহলে এডেনিন থাইমিনের সাথে যুক্ত হয় কিন্তু তিনটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। কিসের মাধ্যমে? তিনটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। এটা কি আমি ঠিক বললাম নাকি ভুল বললাম? ভুল বললাম, কারণ এডেনিন থাইমিনের সাথে তিনটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয় না, যুক্ত হয় হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, এডেনিন ডাবল বন্ড থাইমিন। ঠিক আছে, আগের ক্লাস করেন নাই কে কে? আগের ক্লাস কে কে করেন নাই? 10-এর আনসার হ্যাঁ, কুইজ 1-এর আনসার সি। আগের ক্লাস কে কে করেন নাই হাত তুলেন তো। আগের ক্লাস যারা করেন নাই তারা এই ক্লাসের তেমন কিছুই বুঝবেন না। আগের ক্লাস যারা করেন নাই তারা এই ক্লাসের তেমন কিছুই বুঝবেন না, সরি টু সে দিস। আগের ক্লাসটা করে আসতে হবে। আগের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিডের বেসিক কনসেপ্ট পড়ছি, ঠিক আছে? আগের ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিডের বেসিক কনসেপ্ট পড়ছি। আচ্ছা, এই যে প্রশ্নটা কুইজ 2, কুইজ 2-র আনসার কি হবে বলেন? এটাও মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, মেডিকেলে 2005-6 সালে আসছে, এটাও মেডিকেলে আসছে, এটাও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। এই যে আমরা লাস্ট ক্লাস করলাম, লাস্ট ক্লাস করে আমরা কি শিখলাম অ্যাকচুয়ালি, কি শিখলাম? আচ্ছা, আগের ক্লাস করে আসেন, আগের ক্লাস করে আসছেন নয়তো এই ক্লাসের কিছুই বুঝবেন না, ঠিক আছে? আচ্ছা, শাহরিয়ার সিয়াম ভাইয়া ভিসা নিয়ে আসছি, বাংলাদেশে আসছি আপনাদের সঙ্গে ক্লাস করার জন্য। বাবা কেউ বলবে আমি তো ভাই মার্চ থেকে জয়েন দিছি, মার্চ থেকে জয়েন দিছি ক্লাস করার জন্য। যাই হোক, আই অ্যাপ্রিসিয়েট ইউ। আগের ক্লাস না করে আসলে এই ক্লাসের কিছুই বুঝবেন না, আগের ক্লাস করে আসেন। মেডিকেল 2005-6 সালে এই প্রশ্নটা আসছে, কোনটি আরএনএ শিকলের ক্ষারক নয়? ঠিক আছে, কোনটি আরএনএ শিকলের ক্ষারক নয়? আমরা মনে রাখার টেকনিক দিতেছিলাম, বলেন তো। রমনাতে কি থাকে না? রমনাতে কি থাকে না? রমনাতে কি নাই? থানা নাই। রমনাতে কি নাই? থানা নাই। রমনাতে কি নাই? থানা নাই, থানা নাই। তাহলে আরএনএতে কোনটা নাই? আরএনএতে কোনটা নাই বলেন তো? টিএইচ, থাইমিন নাই। আরএনএতে কোনটা নাই? থাইমিন নাই। আনসার কি হবে? থাইমিন। আনসার কি হবে? থাইমিন, ঠিক আছে? আচ্ছা, 2-এর আনসার হচ্ছে বি, রমনাতে থানা নাই। এক্স্যাক্টলি, মুবাশির আল সিয়াম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপর সৈয়দা শামিমা, বিজয় আহমেদ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড রুহি, ভেরি গুড। আচ্ছা, তারপর এই প্রশ্নটা আবার দেখেন, কুইজ 3, রাইবোনিউক্লিক অ্যাসিডের ক্ষারক কি কি? এটা আবার ডেন্টালে আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে, ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে 2001 সালে। তার মানে দেখেন আমরা যা পড়তেছি এইগুলাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতেছে, এইগুলাই ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসতেছে, এইগুলাই বোর্ড পরীক্ষায় আসতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো করে যদি আমরা এখন থেকেই পড়ি, আমরা যদি একটু ভালো করে এখন থেকে পড়ি, তাহলে কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন সব একসাথে কভার হয়ে যাবে, ঠিক আছে? অন্তত আমি আপনাকে এটা অ্যাসিওর করবো, আমি আপনাকে যে চ্যাপ্টার পড়াবো ক্র্যাশ কোর্সে, সেই চ্যাপ্টার থেকে আপনি আপনার মানে কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় বা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আটকাবেন না, যদি আমি যে ওয়েতে পড়াই আপনি সেই মানে ওয়েটা ফলো করেন, ঠিক আছে? সো ইটস ইম্পর্টেন্ট, ফলো করাটা ইম্পর্টেন্ট। দেখেন, রাইবোনিউক্লিক অ্যাসিড মানে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে আরএনএ। রাইবোনিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে আরএনএ। তো আরএনএতে কি নাই? থাইমিন নাই। আরএনএতে কি নাই? থাইমিন নাই। তো যেখানে যেখানে থাইমিন আছে ওইটা অপশনে আনসার হবে না। এখানে থাইমিন আছে, দ্যাটস ওয়াই এ আনসার হবে না। এখানেও থাইমিন আছে, বিতে, এটা আনসার হবে না। এখানেও থাইমিন আছে, তাহলে এটাও আনসার হবে না। আনসার হচ্ছে ডি। তাহলে 3-এর আনসার হচ্ছে ডি, ঠিক আছে? আগের দিন পড়াইছি এটা, এখন যদি কেউ আগের ক্লাসটা না করেন তিনি এটা বুঝবেন না, সিম্পল। তো আগের ক্লাসটা করে আসতে হবে বাবা। আচ্ছা, হ্যাঁ শাহরিয়ার সিয়াম, এক্স্যাক্টলি, আগের ক্লাসটা করে আসতে হবে, আগের ক্লাসটা করে আসতে হবে। আগের ক্লাস না করলে তেমন কিছুই বুঝবেন না, আগের ক্লাস না করলে তেমন কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে? আগের ক্লাসটা করে তারপর আসতে হবে। ওকে ফাইন, আচ্ছা ফাইন। তাহলে আমরা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বইটা নিয়ে আসো ওইখান থেকে। সবাই ক্লিয়ার এইটুকু? আচ্ছা, তাহলে আমরা কালকের ক্লাসে চলে যাই। কালকের ক্লাসে চলে যাই। কালকে যেগুলো পড়ছিলাম, নিউক্লিক অ্যাসিডের কয় প্রকার? নিউক্লিক অ্যাসিড কয় প্রকার বলেন তো? 2 প্রকার। 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। অ্যাকচুয়ালি সুগারের উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিড 2 প্রকার, ঠিক আছে? আচ্ছা, মেডিকেলের জন্য জীববিজ্ঞান কোন রাইটারের বই ফলো করব? মেডিকেলের জন্য জীববিজ্ঞানের কোন রাইটারের বই ফলো করবেন? বোটানির জন্য আবুল হাসান স্যার ফলো করবেন, জুলজির জন্য গাজী আজমল স্যার ক্লিয়ার মানে ফলো করবেন, ঠিক আছে? বোটানির জন্য আবুল হাসান স্যার আর জুলজির জন্য গাজী আজমল স্যার ফলো করবেন। আচ্ছা, এটুকু আপনারা অলরেডি পারেন। সুগার যদি রাইবোজ হয়, সুগার যদি রাইবোজ হয়, সুগার যদি রাইবোজ হয় তাহলে এটা হচ্ছে আরএনএ। সুগার রাইবোজ হইলে এটা কি? আরএনএ, আরএনএ। আর সুগার যদি ডিঅক্সি রাইবোজ হয়, সুগার যদি ডিঅক্সি রাইবোজ হয় তাহলে এটা কি? ডিএনএ। তাহলে এটা কি? ডিএনএ। এগুলো আপনারা অলরেডি পারেন, গত ক্লাসে আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তো ডিএনএর পূর্ণরূপ, ডিএনএর পূর্ণরূপ এগুলো আমরা পড়ছি।
ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। তো এটা একটা বৃহৎ জৈব অ্যাসিড, জীবনের আণবিক ভিত্তি, মলিকুলার অফ লাইফ, এগুলো পড়াইছি আমরা আগে গত ক্লাসে এগুলো আমরা সবই পড়াইছি, এগুলো আমরা সবই পড়ছি। ডিএনএ এর ভৌত গঠন বা হচ্ছে রাসায়নিক গঠন যাই বলেন না কেন, এগুলো আমরা সবই পড়ছি। আমরা এখান থেকে একটু দেখি এখানে কি বলা আছে। ডিএনএ এর গঠন, ঠিক আছে। ডিএনএ এর গঠন, ডিএনএ কি দ্বিসূত্রক পলিনিউক্লিওটাইড চেইন, একটি সূত্রক 5 3' মুখী, অপরটি 3' 5'। আচ্ছা, অ্যাডেনিনের সাথে থাইমিনের কয়টা হাইড্রোজেন বন্ড? 2টা হাইড্রোজেন বন্ড। গুয়ানিনের সাথে সাইটোসিনের কয়টা হাইড্রোজেন বন্ড? 3টা হাইড্রোজেন বন্ড থাকে। আচ্ছা, এই পলিনিউক্লিওটাইড চেইনের মানেটা আসলে কি দেখেন, চিন্তা করে দেখেন। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, আমরা গত ক্লাসে পড়ছি তাই না? নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিক অ্যাসিড কি? কমেন্টে আমাকে লেখেন, কালকে পড়াইছি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের কি? পলিমার। নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইডের পলিমার। তাহলে আলটিমেটলি যেহেতু ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড, সেহেতু ডিএনএ নিউক্লিওটাইডের কি আছে? পলিমার আছে। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইড চেইন যদি একসাথে হয়, তাহলে এটা কি আমরা পলিনিউক্লিওটাইড চেইন বলতে পারি কি পারি না? আমাকে বলেন, পলিনিউক্লিওটাইড চেইন বলতে পারি কি পারি না বলেন? পলিনিউক্লিওটাইড চেইন বলতে পারি কি পারি কিনা বলেন? সাজিদ বিন আসাদ, নিউ বুক কিনি নয় ওল্ড বুক পড়ি, নিউ বুক কিনবো কলেজ খুললে। নিউ বুক কিনতে হবে, ক্রোম কাস্ট করব। আচ্ছা, তো ডিএনএ এর গঠনটা যদি আমরা একটু দেখি, দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে ডিএনএ এর গঠনটা, এখানে দেখা যাচ্ছে। দেখেন একটু ভালো করে দেখেন, খুব ভালো করে দেখেন, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এই তো সবাই বলে আমরা নিউক্লিওটাইড বলতে পারি, ভেরি গুড। এই যে দেখেন ডিএনএ এর গঠনটা এখানে, এই যে এটা একটা ডিএনএ, আপনারা তো বুঝতেই পারতেছেন, দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। এখন এই ডিএনএটাকে জাস্ট আমরা এখানে একটু জুম করছি, এখানে একটু জাস্ট জুম করছি। এখানে কি করছি আমরা? জাস্ট একটু জুম করছি। জুম করলে দেখেন এখানে কি দেখা যাইতেছে। এই যে দেখেন সবুজ কিছু, 1টা 2টা 3টা এরকম সবুজ কিছু দেখা যাইতেছে। দেখেন তো এই সবুজের মধ্যে কয়টা কোণা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। সবুজের মধ্যে কয়টা কোণা আছে? 5টা কোণা আছে। তার মানে এই যে এটা হচ্ছে পেন্টোজ সুগার, এটা হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। দেখেন এই যে এটা হচ্ছে সাইটোসিন, এটা হচ্ছে গুয়ানিন, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে সাইটোসিন। কয়টা বন্ধন আছে? 1টা 2টা 3টা। কয়টা বন্ধন আছে? 3টা। তাহলে 3টা হাইড্রোজেন বন্ধন আছে সাইটোসিন এবং গুয়ানিনের মধ্যে। এইগুলা কি বলেন তো? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলো কি বেস? এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলো কি বেস? নাইট্রোজেন বেস। এই যে দেখেন এইটা হচ্ছে একটা ফসফেট, এটা একটা কি? এটা হচ্ছে একটা ফসফেট, এটা একটা কি? ফসফেট। তাহলে এই যে এটাকে আমরা একটা নিউক্লিওটাইড বলতে পারি না? এটাকে একটা নিউক্লিওটাইড বলতে পারি না? দেখেন এরকম নিউক্লিওটাইড এখানে কতগুলো আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, অসংখ্য নিউক্লিওটাইড এখানে এরকম আছে, ঠিক আছে। দেখেন এই যে সেম এই দিক থেকে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা কিন্তু কর্নার আছে। সেম দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এগুলো হচ্ছে পেন্টোজ সুগার। এই সবুজগুলো এখানে কি? পেন্টোজ সুগার। আর মাঝখানে দেখেন এই যে থাইমিন, এডেনিন, দেখেন এখানে 2টা বন্ড আছে, এখানে 2টা বন্ড আছে। বুঝতে পারতেছেন ডিএনএ এর গঠনটা? বুঝতে পারতেছেন? আমরা আগের ক্লাসে কিন্তু এগুলো পড়ছিলাম, এই নিউক্লিক অ্যাসিড আমরা আগের ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে। সবাই বুঝতে পারতেছেন কিনা আমাকে বলেন। আচ্ছা, দেখেন ডিএনএ কিরকম পেঁচানো সিঁড়ির মতো, দেখেন কিরকম পেঁচানো সিঁড়ির মতো। এটা এনিমেটেড মানে হচ্ছে স্লাইড দিয়ে আমরা এখানে ডিএনএটাকে ঘুরায় আপনার সামনে দেখাইতেছি যে ডিএনএ অ্যাকচুয়ালি কিরকম পেঁচানো সিঁড়ির মতো। দেখেন কিরকম পেঁচানো সিঁড়ির মতো। তাহলে ডিএনএ কিরকম থাকবে? ডিএনএ থাকবে দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির মতো। সবাই কমেন্টে লেখেন ডিএনএ কিরকম পেঁচানো দ্বিসূত্রক সিঁড়ির মতো, কমেন্টে লেখেন। দেখেন ডিএনএ কিরকম দেখা যাইতেছে, ঠিক আছে। দিস ইজ ইউর ডিএনএ। আচ্ছা, ওকে, ফাইন, ক্লিয়ার সবাই এইটুকু? তাহলে আমরা সামনের দিকে যাই। এখন দেখেন এই যে একটা মইয়ের মতো লাগতেছে না? বাট দ্যাটস নট মই। দেখেন বোঝার চেষ্টা করেন।
এই প্রান্তটাকে বলতেছি আমরা 5 প্রাইম। কি বলতেছি? 5 প্রাইম। দেখেন এই যে 5 প্রাইমটা এখান থেকে, সেটা কালো দিয়ে দেখাই আমি। দেখেন 5 প্রাইমটা এখান থেকে শুরু হয়েছে, এই যে দেখেন এখানে এসে এই যে শেষ হয়েছে। যে প্রান্তে শেষ হয়েছে এটা কিন্তু 3 প্রাইম। এটা কি প্রাইম? এটা 3 প্রাইম। এখন এটা তো এখানে পেঁচানো আছে, এটা তো এখানে পেঁচানো আছে, সরি পেঁচানো আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে 5 প্রাইম যদি আমরা সোজাভাবে এখানে লিখি 5 প্রাইম, তাহলে সরাসরি এই যে 3 প্রাইম। সেম ওয়েতে এটা যেহেতু এখানে 5 প্রাইম, তাহলে এটা এখানে 3 প্রাইম, তাহলে এইটা এরকম পেঁচানো আছে, তাহলে এই কর্নারে কি হবে? এই কর্নারে হবে 5 প্রাইম। কি হবে? 5 প্রাইম। তাহলে যে এখানে 3 প্রাইম, এখানে এসে 5 প্রাইম, সেম 5 প্রাইম, ঠিক আছে, 5 প্রাইম, ঠিক আছে। এখন দেখেন এখানে কিছু মাপ দেওয়া আছে, 34 অ্যাংস্ট্রম, 3.4 অ্যাংস্ট্রম, 20 অ্যাংস্ট্রম। এই তিনটা মাপ খুব ইম্পর্টেন্ট। এই তিনটা মাপ এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন এখানে বেশ কিছু জিনিস আছে, এই জিনিসগুলো আমাদের একটু জানতে হবে। এখান থেকে দ্বিসূত্রকার পেঁচানো সিঁড়ির মতো থাকবে, এটা আমরা জানি। দুইটা সূত্র কিন্তু একে অপরের বিপরীতমুখী, ঠিক আছে। দেখেন একটা 5 প্রাইম 3 প্রাইম, আর একটা কিন্তু 3 প্রাইম 5 প্রাইম, তাহলে একে অপরের কি? বিপরীতমুখী। কেন 3 প্রাইম বলা হয়, কেন 5 প্রাইম বলা হয়, এগুলো আমরা বলবো, ঠিক আছে। কেন 5 প্রাইম বলা হয়, কেন 3 প্রাইম বলা হয়, এগুলো আমরা বলবো। ফুল স্ক্রিন দেখা যায় না, না? আচ্ছা ওকে, দেখতেছি আমি। ফুল স্ক্রিন কি দেখা যায় না? ফুল স্ক্রিন কি দেখা যায় না? সাইহান আহমেদ বলতে ফুল স্ক্রিন দেখা যায় না। আচ্ছা আমি দেখতেছি, ওয়েট। তো 5 প্রাইম দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় জানেন? 5 প্রাইম দিয়ে বোঝাইতেছে এটা ফুল স্ক্রিন নাকি দেখা যায় না, একটু দেখো তো। 5 প্রাইম দিয়ে বোঝায় হচ্ছে পেন্টোজ সুগারের কয় নং কার্বন? 5 নং কার্বন। আর 3 প্রাইম দিয়ে বোঝাইতেছে পেন্টোজ সুগারের 3 নম্বর কার্বন। কয় নম্বর কার্বন? 3 নম্বর বন্ড। না দেখা যাচ্ছে। আচ্ছা, এডেনিন থাইমিন ডাবল বন্ড, সাইটোসিন গুয়ানিন ট্রিপল বন্ড। আগের ক্লাসে আমরা এগুলো পড়ছি। তো ফসফোডাইএস্টার বন্ধন থাকে, এগুলো আমরা আগের ক্লাসে পড়ছি, মনে করে দেখেন, আগের ক্লাসে আমরা পড়ছি। নিউক্লিক অ্যাসিডের গঠন, আচ্ছা এই জিনিসগুলো একটু মনে করে দেখেন। কালকের ক্লাসের পড়াতে যদি আমরা ফেরত যাই, কালকের ক্লাসের পড়াটা একটা র্যাপিড রিভিশন দিব। কালকের ক্লাসের পড়াটা আমরা একটা র্যাপিড রিভিশন দিব, ঠিক আছে। ডিএনএ কি? ডিএনএর পূর্ণরূপ কি? ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কার পলিমার বলেন তো আমাকে? নিউক্লিওটাইডের পলিমার। কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। তো কাউকে যদি টাইট করতে হয়, টাইট করার আগে কি করতে হয়? কাউকে টাইট করার আগে তাকে গলিতে সাইড করতে হয়। সাইড করতে হয়। তাহলে নিউক্লিওটাইড বানানোর আগে কি বানাইতে হবে? নিউক্লিওসাইড। কি বানাইতে হবে? নিউক্লিওসাইড, ঠিক আছে। তো এই নিউক্লিওসাইডের মধ্যে কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে। পেন্টোজ সুগার থাকে। কালকের ক্লাসে পড়া, তো এই কারণে আমি খুব র্যাপিড রিভিশন দিতেছি। পেন্টোজ সুগার থাকে। পেন্টোজ সুগার কয় ধরনের? 2 ধরনের। রাইবোজ আর কি? ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে। পেন্টোজ সুগারের সাথে আর কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। আর কি থাকে? নাইট্রোজেন বেস কয় ধরনের? 2 ধরনের। পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন আর কি? পিউরিন। পাইরিমিডিন কি আছে বলেন তো? পাইরিমিডিন কি আছে? 3টা। পাইরিমিডিন কি? সাইটোসিন, গুয়ানিন আর থাইমিন। পিউরিন কি আছে? 2টা। এডেনিন আর হচ্ছে এটা আমি ভুল করছি। সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। আর পিউরিন আছে 2টা, এডেনিন, থাইমিন। তাহলে আলটিমেটলি ডিএনএ যদি আমরা বানাইতে চাই, তাহলে বায়োলজি পড়লে মাথা ঘুরে। তাহলে আপনি আমার ক্লাস করেন নাই ভালো করে, এই কারণে আপনার মাথা ঘুরে। প্রথম থেকে ক্লাস করে আসেন। হুট করে আইসারা মাঝখান দিয়ে বাঁ হাত ঢুকাই দিবেন, হবে না তো। সিম্পল হিসাব আমি বলতেছি। ধরেন ব্যাপারটা হচ্ছে, আপনি আগে অ্যাপ্লাজি হোজ করে সূত্র না শিখে আপনি ম্যাথ মাঝখান থেকে শুরু করতে পারবেন না। তো আপনি পড়েন না, এই কারণে ভালো লাগে না, বুঝছেন। শুনেন, ব্যাপারটা হচ্ছে এইটা। কাজ যদি কেউ বলে যে বায়োলজি তার ভালো লাগে না, সে বায়োলজি অ্যাকচুয়ালি পড়ে না, এই কারণে তার ভালো লাগে না। ধরেন আপনি ম্যাথ করতে যাবেন,
ম্যাট্রিক্সের ম্যাথ করবেন, ঠিক আছে? ম্যাট্রিক্সের ম্যাথ করার আগে মিনিমাম সেই ম্যাট্রিক্সের যে হচ্ছে ডেফিনেশন আছে, যে মানে রো কি, তারপরে কলাম কি, ঠিক আছে, তারপরে কোনটা সারি ম্যাট্রিক্স, তারপর মানে কোনটা সারি কোনটা কলাম, তারপরে কোনটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে, এইগুলার বেসিক কনসেপ্ট 3-4 দিন এগুলার বেসিক কনসেপ্ট করেন আপনি। তারপরে একটা একটা করে ম্যাথ করেন, একটা একটা করে ম্যাথ করেন, তারপর না আছে আপনি অ্যাডমিশনের প্রশ্ন সলভ করেন। তো আপনি ধরেন হচ্ছে কেমিস্ট্রি পড়তে যাবেন, কেমিস্ট্রি ধরেন আপনি সবার আগে শিখেন হচ্ছে রাদারফোর্ডের মডেল একদিন পড়েন, বোরের মডেল আরেকদিন পড়েন, তারপর 3-4 দিন গিয়া হচ্ছে কোয়ান্টাম সংখ্যা পড়েন, 3 থেকে 4 দিন কোয়ান্টাম সংখ্যার বেসিক পড়েন। তারপর না আছে আপনি বুঝতে পারেন যে সোডিয়ামের মানে পটাশিয়ামেরটা 3D-তে না গিয়া কেন 4s1-এ যায়। প্রথম দিনই কি আপনি বুঝতে পারেন? বুঝতে পারেন না। তো দ্যাটস আপনি 4-5 দিন পরে তারপরে যখন প্রশ্ন সলভ করেন তখন পারেন। তো বায়োলজি এরকম, আপনি 4-5 দিন পরে তারপরে প্রশ্ন সলভ করতে চান, এখন হুট করে পড়বেন না, মাঝখান দিয়ে বাই হাত ঢুকে এত বলবেন বায়োলজি কঠিন, স্বাভাবিক ব্যাপার। সময় না দিলে মানুষও টিকে না, আর এর একটা সাবজেক্ট, আগে সময় দিতে হবে। সময় দেন, দেখবেন ঠিকই পড়া মাথায় ঢুকবে, ঠিক আছে? আগে সময় দেওয়া শিখেন। বায়োলজি আপনার কাছে কঠিন লাগে কারণ বায়োলজি আপনি পড়েন না, এই কারণে আপনার কাছে কঠিন লাগে, ঠিক আছে? আচ্ছা, আশা নামের মেয়েটি আপনার পূর্বের ক্লাস কোথায় পাবো? এখানেই তো দেওয়া আছে, আমি দেখেন মানে পোস্ট দিয়ে দিছি, আমার আইডিতে ক্লিক করলেই পাবেন, ঠিক আছে? হুট করে মাঝখান থেকে আসলে বায়োলজি ক্লাস বুঝবেন না, আমি বলতেছি। আর সাইদুস শুভ, আজকে ফার্স্ট ক্লাস করতেছি স্যার। স্যার সরি, অনেক কিছু বুঝবেন না, ঠিক আছে? অনেক কিছু বুঝবেন না, সরি স্যার। এই যে এইগুলা খুব মানে আমাকে প্যারা দেয় প্রচন্ড, এই ব্যাপারগুলো। একটা স্টুডেন্ট যখন মাঝখান থেকে এসে ক্লাস করতে আসে খুবই প্যারা দেয়, এবং পড়া সামনে আগানো যায় না এই কারণে, এদের কমেন্টের কারণে। দেখেন তো ডিএনএ এর অনুরূপ কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ একটা কি নিউক্লিক অ্যাসিড, যেহেতু ডিএনএ একটা নিউক্লিক অ্যাসিড সেহেতু ডিএনএ নিউক্লিওটাইড আছে, কারণ নিউক্লিক অ্যাসিড কি নিউক্লিওটাইডের পলিমার, এবং আলটিমেটলি টাইট করার আগে কি করতে হয়? সাইড করতে হয়। তাহলে নিউক্লিওটাইড বানানোর আগে নিউক্লিওসাইড বানাইতে হবে, ঠিক আছে? নিউক্লিওসাইড বানাইতে হবে। তো নিউক্লিওসাইড বানাইতে হলে পেন্টোজ সুগার লাগবে আর নাইট্রোজেন বেস লাগবে। এখন আমাকে বলেন তো, ডিএনএর জন্য কি আপনি রাইবোজ নেবেন নাকি ডিঅক্সিরাইবোজ নেবেন? ডিএনএর জন্য অবশ্যই আপনি কাকে নেবেন? ডিঅক্সিরাইবোজকে নেবেন। কাকে নেবেন? ডিঅক্সিরাইবোজকে নেবেন। কাকে নেবেন? ডিঅক্সিরাইবোজ নেবেন। তাহলে এখন নাইট্রোজেন বেসের মধ্যে আসেন। নাইট্রোজেন বেসের মধ্যে ব্যাপারটা হচ্ছে এটা, এই পিউরিন পাইরিমিডিনের সাথে বাইন্ড তৈরি করবে। পিউরিন পাইরিমিডিনের সাথে কি তৈরি করবে? বন্ধন তৈরি করবে। পিউরিন পাইরিমিডিনের সাথে কি তৈরি করবে? বন্ধন তৈরি করবে, ঠিক আছে? এই যে এডেনিন, ঠিক আছে, এই যে এডেনিন, এই এডেনিন বন্ধন তৈরি করবে থাইমিনের সাথে। কার সাথে? থাইমিনের সাথে। তাহলে এডেনিন ডাবল বন্ড থাইমিন, এডেনিন ডাবল বন্ড থাইমিন। আর এই যে গুয়ানিন, এই গুয়ানিন বন্ড তৈরি করবে এই সাইটোসিনের সাথে। এই গুয়ানিন বন্ড তৈরি করবে কার সাথে? গুয়ানিন বন্ড তৈরি করবে সাইটোসিনের সাথে। কার সাথে? সাইটোসিনের সাথে। তাহলে দেখেন আমার সুগারও হয়ে গেছে, নাইট্রোজেন বেসও হয়ে গেছে, তাহলে আমি কি নিউক্লিওসাইড পেয়ে গেছি না নিউক্লিওসাইড পেয়ে গেছি? এখন তার সাথে কে যোগ করতে হবে? ফসফেট যোগ করলে কি পেয়ে দেবো আমি? নিউক্লিওটাইড পেয়ে দেবো। কি পেয়ে দেবো? নিউক্লিওটাইড পেয়ে দেবো। দেন এটাকে পলিমারকরণ করলে আমি কি পাবো? নিউক্লিক অ্যাসিড পাবো। কোন নিউক্লিক অ্যাসিড? ডিএনএ। তাহলে আমি যদি আরএনএ বানাইতে চাই তাহলে আমার কোন সুগার লাগবে বলেন তো? রাইবোস। আরএনএ নাইট্রোজেন বেশি কি হওয়ার কথা? এডেনিনের জায়গায় ইউরাসিল, সাইটোসিনের জায়গায় গুয়ানিন। আগের ক্লাসে পড়াইছি, তো আপনি ক্লাস না করলে আগের ক্লাস করে আসেন, ঠিক আছে? আচ্ছা, দেন এটার সাথে ফসফেট অ্যাড করলেই কি হয়ে যাবে? আরএনএ হয়ে যাবে। আরএনএর একটা নিউক্লিওটাইড হয়ে যাবে, ঠিক আছে? আরএনএর একটা কি হয়ে যাবে? নিউক্লিওটাইড হয়ে যাবে। তো এই যে দেখেন ওয়াটসন আর ক্রিকের মডেল আপনার অলরেডি পারার কথা, এগুলা ওয়াটসন এবং ক্রিকের মডেল অলরেডি পারার কথা। যারা নতুন আসছে সব মাথার উপর দিয়ে যাবে, কিছু করার নাই, পুরাতন ক্লাস করে আসেন। নতুন যারা আসছেন তারা আজকের ক্লাস করেন না। নতুন যারা আছেন, আচ্ছা, আজকের ক্লাস তারা করেন না প্লিজ। ওয়াটসন এবং ক্রিকের মডেল তারা আগের ক্লাস করে সিরিয়ালে আসেন। ডিএনএ, আচ্ছা, এখান থেকে যেটা জানবেন, ডিএনএ হচ্ছে অম্লীয়। আমি যেটুকু আঁকাই দিতেছি এইটুকু এখান থেকে পড়েন। স্যার আমি আগের ক্লাস কিভাবে পাবো? আমার আইডিতে ক্লিক করেন, আমার আইডিতে ক্লিক করলেই হবে। দেখেন চার্জ অফ ডাটা অনুযায়ী এডেনিনের সংখ্যা থাইমিনের সমান হবে, গুয়ানিনের সংখ্যা সাইটোসিনের সমান হবে, ঠিক আছে? দেখেন ব্যাপারটা হচ্ছে এটা, এই যে দেখেন গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এডেনিন, সাইটোসিন, গুয়ানিন, এই যে জিনিসগুলো আছে এখানে, এই জিনিসগুলা নাইট্রোজেনের মধ্যে মানে ডিএনএ এর মধ্যে কমও থাকবে না বেশিও থাকবে না, সমান সমান থাকবে। কি থাকবে? সমান সমান থাকবে। এটাই বিজ্ঞানী চার্জ অফ বলছে, যে কেউ পাবে না, তা হবে না, সবকিছু কি থাকবে? সমান সমান থাকবে। কি থাকবে?
সমান সমান থাকবে, সবকিছু কি থাকবে? সমান সমান থাকবে। আচ্ছা, তারপর দেখেন, সরি, এডেনিন এবং থাইমিন দুটি হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়, গুয়ানিন এবং সাইটোসিন তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়। দুটি স্ট্র্যান্ড একে অপরের সম্পূরক বা কমপ্লিমেন্টারি এবং একই রূপ, আইডেন্টিক্যাল নয়। দেখেন ডিএনএর এই যে দেখেন একটা স্ট্র্যান্ড, এই যে একটা স্ট্র্যান্ড, এই যে একটা স্ট্র্যান্ড, এই যে আরেকটা স্ট্র্যান্ড, একটা অপরটার আইডেন্টিক্যাল না, সেম সেম না, ঠিক আছে? সেম সেম না, ঠিক আছে? আচ্ছা, দেখেন তারপরে এইদিকে দেখেন, আবার আগের জায়গায় আসি আমরা। আমার নিজেরই আছে ক্লাস নিতে ভালো লাগতেছে না, ব্যাপারটা হচ্ছে এটা, ক্লাসের শুরুতেই মুডটা নষ্ট হয়ে গেছে। হুট করে এসে মানে আপনি আগের ক্লাস না করে আমি আবারও বলতেছি, যারা আগের ক্লাস না করে আসছেন তারা প্লিজ এই ক্লাস থেকে এখন বের হয়ে আগের ক্লাস করে আসেন, নয়তো আজকের এই ক্লাসের মধ্যে আপনারও মানে খারাপ লাগবে আমার ক্লাস, এবং আমিও আপনার ক্লাস করে মানে আমার ভালো লাগবে না, ঠিক আছে? ওয়াটসন এবং ক্রিকের ডাবল হেলিক্স মডেল অনুযায়ী ডিএনএর ভৌত গঠন নিম্নরূপ। এটা সিকিউতে আসবে, এটা সিকিউতে গ নাম্বারে 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 আসবে, সিকিউতে গ নাম্বারে আসবে। তো আমরা তো অলরেডি জানি, ঠিক আছে? আমরা অলরেডি জানি ডিএনএ অণু কি দ্বিসূত্রক এবং পেঁচানো সিঁড়ির মতো, এই কারণে এটা কি বলা হয়েছে? ডাবল হেলিক্স। কি বলা হয়েছে? ডাবল হেলিক্স। এবং একটা লিড যদি 5 প্রাইম 3 প্রাইম হয়, আর একটা কি হবে? 3 প্রাইম 5 মুখী, ঠিক আছে? তাহলে এই স্ট্র্যান্ডগুলা একে অপরের কি? একে অপরের বিপরীতমুখী, একে অপরের বিপরীতমুখী, একে অপরের কি? বিপরীতমুখী। আচ্ছা, তারপর দেখেন, এই যেটা অলরেডি পড়াইছি, এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। আচ্ছা, ফসফেট যুক্ত থাকে, ফসফেট 3 নম্বর বা 5 নম্বর কার্বনে যুক্ত থাকতে পারে। যদি 3 নম্বর কার্বনে থাকে 3 প্রাইম, 5 নম্বর থাকলে 5 প্রাইম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন ডিএনএ অণুতে 4 ধরনের নাইট্রোজেন ক্ষারক থাকে, এগুলো পড়াইছি, আপনি রিডিং দিলেই পারবেন। এগুলো আমি আপনাদের গতকালকে পড়াইছি, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা লাগবে এমসিকিউ, ডিএনএ অণু প্রতিটি পেজ বা গুণনের দূরত্ব 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আচ্ছা, সিঁড়ির এক ধাপ থেকে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই দুইটা মান এখান থেকে আসবে, ঠিক আছে? মেডিকেলে শুধু এমসিকিউ থাকবে, এই 8 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, 8 নম্বর পয়েন্টটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু গত ক্লাসে আমি পড়াইছি, ঠিক আছে? প্রতিটি বেচে হাইড্রোজেনের বন্ড সংখ্যা 25টা, আণবিক ওজন, প্রতিটি ঘূর্ণনে নিউক্লিওটাইডের সংখ্যা 10 জোড়া, প্রতি পেচে হেলিক্স দুইটার ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম, ঠিক আছে? আচ্ছা, ডিএনএর রাসায়নিক গঠন সেম, এগুলো পড়াইছি। কি কি থাকে এগুলো পড়াইছি, 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড থাকে, নাইট্রোজেন বেস কি কি থাকে, এগুলো সবই আপনার লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে, পড়াইছি, ঠিক আছে? নাজিফা কাউসার, হ্যাঁ পড়াইছিলাম, সবই পড়াইছিলাম। দেখেন, আপনি যদি এমন কিছু দেখে মনে হয় যে আমি পড়াই নাই, আমাকে জানাই। ডিএনএর কাজ, ফাংশন অফ ডিএনএ ইম্পর্টেন্ট। দেখেন, ডিএনএর কাজগুলো আমি যেগুলো পড়বেন সেটুকু আমি হাইলাইট করে দিতেছি, ক্রোমোজোমের গাঠনিক উপাদান, কিভাবে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, এটা আমি পড়াইছি, ঠিক আছে? আচ্ছা, দেখেন, আপনারা জাস্ট আমাকে কমেন্টে ফিডব্যাক দেন, এগুলো সব আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে শেষ করছি কিনা, জাস্ট এটা ফিডব্যাক দেন। আর প্লিজ যারা আজকে নতুন আমার ক্লাস দেখতেছেন, আই হাম্বলি রিকোয়েস্ট ইউ জাস্ট গেট আউট ফ্রম দিস ক্লাস। আপনি কিচ্ছু বুঝবেন না, আজকে কিচ্ছু বুঝবেন না, আপনি প্রথম থেকে ক্লাস করে আসেন, আপনার জন্য ভালো হবে। জাস্ট আমার আইডিতে ক্লিক করবেন, আমার আইডিতে ক্লিক করলেই, যে আমার আইডিতে এখনই ক্লিক করলে আমার আগের ক্লাসগুলো সিরিয়ালি আপনি পাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের ভালোর জন্য বলতেছি। স্যার 9-10 এবং বায়োলজি পড়িনি, শুধু আপনার আগের ক্লাস করলে হবে নাকি 9-10 বই থেকে শুরু করবো? আমার ক্লাস করেন তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে। আচ্ছা, বংশ পরস্পরায় স্থানান্তর করে, পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশন হইতে পারে, জীবের জাতিসত্ত্ব অটুট রাখে। আচ্ছা, সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কার্যক্রমের নিয়ন্ত্রক, এগুলা জাস্ট এখান থেকে দেখেন, ঠিক আছে? আচ্ছা, ডিএনএ কিভাবে কাজ করে এই ব্যাপারটা একটু বুঝতে হবে। ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় কাজ করে। তো এগুলা বিভিন্ন পৃষ্ঠাতে আলোচনা করা আছে, তো আমরা যখন সিরিয়ালে আসবে
তখন আমরা দেখবো রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি। তার আগে আমি একটু বলে নিই, আমার মনে হয় আমি বলছিলাম কোনো একটা ক্লাসে, ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় তখন এটাকে বলি আমরা রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি হয়, ডিএনএ থেকে যদি এমআরএনএ তৈরি হয় তখন এটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয় তখন এটাকে বলি আমরা ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। ঠিক আছে? আচ্ছা, এগুলা পরিবৃত্তির ভিত্তি কি? পরিবৃত্তি মানে হচ্ছে মিউটেশন। পরিবৃত্তি মানে হচ্ছে মিউটেশন। হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন হচ্ছে সাডেন এন্ড পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ। এর মানেটা আসলে কি? ধরেন এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, ডিএনএর মধ্যে নাইট্রোজেনের বেস সিকোয়েন্স আছে না? ধরেন এখানে এডেনিন, এখানে থায়ামিন ডাবল বন্ড, এখানে সাইটোসিন, এখানে গুয়ানিন ট্রিপল বন্ড। তো এটা তো একটা বেসের সিকোয়েন্স আছে নির্দিষ্ট, এ টি টি এ, এ টি টি এ সি জি জি এ, এরকম একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সের মধ্যে যদি হুট করে কোনো চেঞ্জ হয়ে যায় এবং এই চেঞ্জটা যদি পার্মানেন্ট হয়, সাডেন এন্ড পার্মানেন্ট চেঞ্জ ইন বেস সিকোয়েন্স অফ ডিএনএ ইজ কল্ড মিউটেশন বা পরিবৃত্তি। স্যার কোন বই থেকে পড়ান? স্যার আবুল হাসান স্যারের বই থেকে পড়ায়। আবুল হাসান স্যারের বই থেকে পড়ায়। আচ্ছা, আপনারা কি কমেন্ট দেখেন না নাকি ক্লাস দেখেন না? আমি মনে হয় আজকে মিনিমাম 50 বার বলছি আমি আবুল হাসান স্যারের বই থেকে পড়াই। আচ্ছা, ডিএনএর জৈবিক তাৎপর্য রিডিং দিবেন। ডিএনএর জৈবিক তাৎপর্য আজকে ক্লাস নিতে আমার খুবই বিরক্তি লাগতেছে। ডিএনএর জৈবিক তাৎপর্য বা গুরুত্ব রিডিং দিবেন। রিডিং দিবেন। কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট? আচ্ছা, এখান থেকে এটা আসবে পরীক্ষায়। ডিএনএ হলো মাস্টার মলিকিউল, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে। বাদ বাকি এগুলো রিডিং দিবেন, বাদ বাকি এগুলো রিডিং দিবেন। এই যেখানে বলছে না কোষ বিভাজনের সময় নির্ভুল প্রতিলিপি সৃষ্টি করে, প্রোটিন সংশ্লেষ করে, দেখেন এই যে ডিএনএ কোষের জন্য নির্দিষ্ট প্রকারের প্রোটিন তৈরি করে। কিভাবে করে? এই যে ডিএনএ থেকে ডিএনএ হইতেছে রেপ্লিকেশন, ডিএনএ থেকে এমআরএনএ হইতেছে ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে কি হইতেছে? প্রোটিন। তাহলে আলটিমেটলি ডিএনএ তো সব শেষে গিয়ে কি তৈরি করতেছে? প্রোটিন তৈরি করতেছে। তো এগুলো সবই পড়াইছি, আপনি চিন্তা করবেন, চিন্তা করলেই পারবেন। আচ্ছা, সাজিদ ইবনে আসাদ, থ্যাংক ইউ সো মাচ। সাজিদ ইবনে আসাদ, থ্যাংক ইউ সো মাচ সাজিদ। আচ্ছা, এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 3 বার আসছে, কিন্তু এর মানেটা বুঝবেন না। আসলে এর মানেটা বুঝবেন না। আমরা একটু দেখে আসি, আসেন। এগুলো আমরা গত ক্লাসে পড়ছি। নিউক্লিক অ্যাসিড, আরএনএ। আরএনএ আমরা দেখেন গত ক্লাসে পড়ছি, ঠিক আছে? আরএনএ দেখেন আমরা গত ক্লাসে পড়ছি। রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ। আচ্ছা, আরএনএতে আলটিমেটলি হচ্ছে থাইমিনের পরিবর্তে কি থাকে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল থাকে। আরএনএর গঠন দেখেন, এই যে একটু ছবি দেখেন, একটা ছবি দেখলেই বুঝবেন, এটা ছবি দেখলেই বুঝবেন। ডিএনএ দেখছিলাম আমরা দ্বিসূত্রক। ডিএনএ আমরা কি দেখছিলাম? হ্যাঁ, এগুলো পড়াইছি, জাস্ট একটু রিপিট করে দিতেছি। দেখেন আরএনএ কিন্তু এক সূত্রক, ঠিক আছে? শতকরা 90% আরএনএ সাইটোপ্লাজমে থাকে, এক সূত্রক চেইনের মতো। গঠন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ থাকে। নাইট্রোজেন ক্ষারক হিসেবে কি আছে দেখেন? থাইমিনটা নাই। কি নাই? থাইমিন নাই, ঠিক আছে? এটুকু স্ক্রিনশট নিয়ে নেন। পড়াইছি আজকে স্লাইডে এডিট থাকবে। আচ্ছা, আরএনএর অবস্থান, আরএনএর 90% থাকে সাইটোপ্লাজমে, 10% থাকে নিউক্লিয়াসে, ঠিক আছে? আচ্ছা, তো এই আরএনএ এই জায়গাটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গাটুকু ইম্পর্টেন্ট। কোন কোন জায়গায় হচ্ছে আরএনএ থাকে? নিউক্লিওল আছে, আরএনএ থাকে। কোন কোন জায়গায় আরএনএ থাকে? কোন কোন জায়গায় আরএনএ পাওয়া যায়? কিছু ভাইরাসেও আরএনএ পাওয়া যায়। কারণ আমরা জানি নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে আরএনএ কয় প্রকার, মানে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাস কয় প্রকার? 2 প্রকার, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, ঠিক আছে? এগুলা মানে সবই পড়াইছি। আরএনএর ভৌত গঠন এগুলো সব পড়ানো হয়েছে, আরএনএর প্রকারভেদ এই যে এখান থেকে আমাদের আজকের পড়া শুরু। ঠিক আছে? আরএনএ কয় প্রকার বলেন তোমাকে? আরএনএ কয় প্রকার? 5 প্রকার। কি কি? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, জেনেটিক আরএনএ বা জিআরএনএ, মাইনর আরএনএ। এই 5 প্রকার।
এখন একটু বোঝার চেষ্টা করেন, এই যে একটা অ্যানিমেটেড ভিডিও আমি এখানে আপনাদের জন্য অ্যাড করছি। দেখেন এখানে কেউ একজন আসতেছে উড়ে উড়ে, কেউ একজন উড়ে উড়ে আসতেছে, এসে কি করতেছে অ্যাকচুয়ালি, কি করতেছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখেন তার আগে আমরা এইটুকু একটু পরে আসি, এখান থেকে একটু পরে আসি। টিআরএনএ থেকে শুধু একটা জিনিস মনে রাখবেন, বুঝেন আর না বুঝেন একটা জিনিস মনে রাখেন, এটাই আপনার পরীক্ষায় আসবে। টিআরএনএ কি করে? এন্টিকোডন বহন করে। টিআরএনএ কি করে? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ কি করে? এন্টিকোডন বহন করে। এই জিনিস মনে রাখেন। এখন কথা হচ্ছে এন্টিকোডন তো বহন করে ভাই, কিন্তু এন্টিকোডন কি জিনিস সেটা তো আমি জানি না। এন্টিকোডন মানে হচ্ছে, এন্টিকোডন কি জিনিস সেটা তো আমি জানি না, ঠিক আছে? আচ্ছা দেখেন কি বলছে, পরপর 3টি নিউক্লিওটাইডকে ডিএনএ সূত্রকে বলা হয় ট্রিপলেট। আচ্ছা, এর বিপরীতে যা বসে তা হচ্ছে কোডন, ঠিক আছে? এবং কোডনের বিপরীতে যদি 3টে নিউক্লিওটাইড বসে তাকে বলা হয় এন্টিকোডন। এউজি যদি কোডন হয়, ইউএসজি হচ্ছে এন্টিকোডন, ইউএসজি হচ্ছে এন্টিকোডন। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। ট্রিপলেট 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 নামের আগে কি আছে? টিআরআই, ট্রাই মানে 3। দেখেন এডেনিন, ইউরাসিল, জি গুয়ানিন, এই যে 3টা একসাথে বসছে, এইউজি। আমরা জানি এইউজি পরপর 3টা নিউক্লিওটাইডকে ডিএনএ সূত্রকে বলা হয় ট্রিপলেট। এখন দেখেন ডিএনএর মধ্যে কি এডেনিন থাকে কি থাকে না বলেন? ডিএনএর মধ্যে কি এডেনিন থাকে নাকি থাকে বলেন? থাকে। ডিএনএর মধ্যে কি ইউরাসিল থাকে? না, ডিএনএর মধ্যে ইউরাসিল থাকে না, ডিএনএর মধ্যে এডেনিন থাকে এবং গুয়ানিন থাকে, ঠিক আছে? আচ্ছা এখন এই যে 3টা জিনিস একসাথে বসলো, 3টা জিনিস একসাথে বসলো, এই যে 3টা জিনিস একসাথে বসলো, এটাকে আমরা বলতেছি, এটাকে আমরা দেখেন এই 3টা জিনিস একসাথে বসলো, ধরেন ডিএনএর মধ্যে কি আছে? এডেনিন আছে, থাইমিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে, ঠিক আছে? তাহলে এইখানে কি আছে? থাইমিন, এইখানে কি আছে? এডেনিন, এখানে কি আছে? গুয়ানিন, এখানে কি আছে? সাইটোসিন। এইভাবে কিন্তু সাজানো আছে, এ টি টি এ জি সি জি এ। এটা কি বুঝতেছেন আপনারা? এটা কি বুঝতেছেন? এটা কি বুঝতেছেন কিনা বলেন? এটা কি বুঝতেছেন কিনা বলেন? এটা কি বুঝতেছেন কিনা বলেন? এটা বুঝতেছেন কিনা বলেন? এটা বুঝতেছেন কিনা আমাকে বলেন। আচ্ছা আমি আরো সহজ করে বোঝাই, আরো আমার মনে হয় আজকের ক্লাসে অনেকেই বুঝতে পারতেছে না। আচ্ছা আমার ক্লাসে মনে হয় আজকের ক্লাসে অনেকেই পড়া বুঝতে পারতেছে না। আমি মেইন বই থেকে আঁকাই দিয়েছি। টিআরএনএর আরেক নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। টিআরএনএর আরেক নাম কি? ট্রান্সফার আরএনএ। টিআরএনএর আরেক নাম কি? ট্রান্সফার আরএনএ। এখন এটা কি ট্রান্সফার করে আমরা একটু ভিডিও দেখে আসেন। অনেক দূর থেকে কোনো ভিডিও দেখে আসেন, অনেক দূর থেকে একটা ভিডিও দেখে আসেন, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কি ট্রান্সফার করে। অনেক দূর থেকে একটা ভিডিও দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো হয়তো কি ট্রান্সফার করে। আচ্ছা এই ভিডিওটা আমরা দেখি। এই ভিডিওটা আসলে আমরা দেখি। আর এটাতে এই ভিডিও দেওয়া হবে না, কারণ এটাতে ট্রান্সলেশনের ভিডিও লাগবে। এই ভিডিও দেওয়া হবে না, ট্রান্সলেশনের ভিডিও লাগবে। ট্রান্সলেশনের ভিডিওটা এখানে অ্যাডেড নাই। কার্ড টেকনিকটা কতটা কাজে? কার্ড টেকনিক, ফ্ল্যাশ কার্ডের কথা বলতেছেন আপনি? তাসনিয়া রহমান, আপনি কি ফ্ল্যাশ কার্ডের কথা বলতেছেন? আপনি কি ফ্ল্যাশ কার্ডের কথা বলতেছেন কিনা বলেন? একদম আমি নিজেই বুঝতেছি আজকে ক্লাস ভালো হইতেছে না। একজন বলতেছে একদম জোস ক্লাস হইতেছে, আমি নিজেই বুঝতেছি ক্লাস ভালো হইতেছে না, ঠিক আছে? তো ও বেচারি বলতেছে জোস ক্লাস হইতেছে নাকি। যাই হোক, যেহেতু বলতেছে আমি মেনে নিলাম, যেহেতু বলতেছে আমি মেনে নিলাম। মনে করে দেখেন, আমি যখন আপনাকে ট্রান্সলেশন পড়াইছি, আমি যখন মানে হচ্ছে ট্রান্সলেশন পড়াইছি, তখন কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস পড়াইছিলাম যে হচ্ছে কিভাবে টিআরএনএ বের হয়ে আসে, কিভাবে টিআরএনএ বের হয়ে আসে। আমি আবারও সেই গল্পতে চলে যাই,
ধরো এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল বা কোষ, সেল বা কোষ। এখানে কি আছে? নিউক্লিয়াস। কি আছে? নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ডিএনএ আছে। ডিএনএ থেকে প্রথমে তৈরি হয় ডিএনএ। কি তৈরি হয়? ডিএনএ। সেই ডিএনএ থেকে এরপর তৈরি হয় এমআরএনএ। কি তৈরি হয়? এমআরএনএ। এমআরএনএ। এই এমআরএনএ হচ্ছে একটা সুতার মতো অংশ। এমআরএনএ হচ্ছে একটা সুতার মতো অংশ। এই সুতার মতো অংশটা চলে আসে এরপর সাইটোপ্লাজমে। কোথায় চলে আসে? সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজমে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে কি আসলো? এমআরএনএ আসলো। কি আসলো? এমআরএনএ আসলো। এই এমআরএনএ হচ্ছে যেটা সুতার মতো অংশ, একটা সুতার মতো অংশ। তাহলে এমআরএনএ, এই যে এটা হচ্ছে একটা এমআরএনএ। এমআরএনএ, ঠিক আছে। এখন এই এমআরএনএর মধ্যে, এই এমআরএনএর মধ্যে কি কি থাকে এগুলো আমরা পরে দেখব। তার আগে দেখেন, এই যে এইখান থেকে কিছুক্ষণ আগে এটার ভিতর থেকে কিছু বাবল বের হবে, কিছু বাবল বাইরের দিকে বের হবে, কিছু বাবল বাইরের দিকে বের হবে, কিছু বাবল নিউক্লিয়াসের ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে সাইটোপ্লাজমে ভাসতে থাকবে। সাইটোপ্লাজমে এগুলো ভাসতে থাকবে। এই যে জিনিসগুলো ধরেন, এই জিনিসগুলোকে বলতেছি আমরা আরআরএনএ। কি বলতেছি? আরআরএনএ। আরআরএনএ এর পূর্ণরূপ কি? আরআরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আরআরএনএ এর পূর্ণরূপ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএ কি তৈরি করবে বলেন তো? রাইবোজোম। কি তৈরি করবে? রাইবোজোম। কি তৈরি করবে? রাইবোজোম। এই রাইবোজোমের দুইটা খণ্ড থাকবে। কয়টা খণ্ড থাকবে? দুইটা খণ্ড। একটা বড় খণ্ড, একটা কি খণ্ড? ছোট খণ্ড। হ্যাঁ, একটা বড় খণ্ড আর একটা কি খণ্ড? ছোট খণ্ড। তাহলে এই যে ধরেন, এইটা একটা খণ্ড, এটা হচ্ছে আরেকটা খণ্ড। এগুলো মূলত কি বলেন তো? এগুলো মূলত হচ্ছে রাইবোজোম। এগুলো মূলত কি? রাইবোজোম। আমি মনে করে দেখেন, আপনি যখন ট্রান্সলেশন পড়াইছিলাম তারপর বলছিলাম এই রাইবোজোমের মধ্যে তিনটা জায়গা আছে। এই রাইবোজোমের মধ্যে কি আছে? তিনটা জায়গা আছে। মনে করে দেখেন, আমি বলছিলাম একটা হচ্ছে এ সাইট বা অ্যাটাচমেন্ট সাইট, আর একটা হচ্ছে পি সাইট বা পেপটিসাইডাল সাইট। মনে করে দেখেন, বলছিলাম কিন্তু রাইবোজোম পড়ানোর দিন। আরেকটা হচ্ছে ই সাইট বা এক্সিট সাইট। ই সাইট বা এক্সিট সাইট। মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে কিনা বলেন তো? মনে আছে কিনা বলেন? এগুলো যে বলছিলাম, এখন তারপর বলছিলাম দেখেন, এই যে এরকম এটার ভিতর থেকে আরো একটা জিনিস আছে, আরো একটা জিনিস এটার বাইরে আসে। সেটা দেখতে অনেকটা এই যে এরকম আকৃতির, দেখতে অনেকটা এরকম আকৃতির। দেখেন তো, এইটা তীর মতো লাগতেছে না? দেখতে দেখতে তীর মতো লাগতেছে না? তীর মতো লাগতেছে না? কার মতো লাগতেছে? তীর মতো লাগতেছে। তার মতো লাগতেছে? তীর মতো লাগতেছে। এবং এটার মাথার মধ্যে কি ছিল বলেন তো? অ্যামাইনো অ্যাসিড। কি ছিল? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই যে তীর মতো যে লাগতেছে, এইটাই হচ্ছে টিআরএনএ। এটাই কি? এইটাই হচ্ছে টিআরএনএ। টিআরএনএ। এই টিআরএনএ এর মাথার মধ্যে টুপি যে বসে আছে, কে বসে আছে? অ্যামাইনো অ্যাসিড বসে আছে। এই টিআরএনএটা এস আইটে কি হবে? অ্যাটাচ হবে। এস আইটে কি হবে? অ্যাটাচ হবে। এই টিআরএনএ এর মধ্যে অ্যান্টিকোডন থাকে। এই টিআরএনএ এর মধ্যে কি থাকে? অ্যান্টিকোডন থাকে। অ্যান্টিকোডন থাকে। এখন কথা হচ্ছে, ভাই আমি তো কোডনই চিনি না। আমি তো কোডন কি জিনিস সেটাই চিনি না। আমি তো কোডন কি জিনিস সেটাই চিনি না। আমি কোডন কি জিনিস এটাই চিনি না। এন্টি মানে কি? বিপরীত। এন্টি মানে কি? বিপরীত। ঠিক আছে, এন্টি মানে কি? বিপরীত। তাহলে কোডনের বিপরীত হচ্ছে এন্টিকোডন। তাহলে আমি যেদিন কোডন চিনতে পারবো, সেদিন আমি এন্টিকোডন চিনতে পারবো। এবং এটা আমাদের শেষ ক্লাসে আমরা চিনবো। এটা আমাদের শেষ ক্লাসে আমরা চিনবো। ঠিক আছে। সাজিদ বিন আসাদ, আমি নিজেই ফ্ল্যাশ কার্ড টেকনিক সম্পর্কে খুব ভালো জানি না। আমি জেনে আপনারা জানাবো সাজিদ ইবনে আসাদ। দেখেন, তারপর দেখেন, আমি যেদিন কোডন সম্পর্কে জানতে পারবো সেদিন আমি অ্যান্টিকোডন সম্পর্কে জানতে পারবো। দ্য ফ্যাক্ট ইজ, আজকে শুধু আপনি এইটুকু মনে রাখেন, এই যে টিআরএনএ, এই টিআরএনএ কি বহন করে? এই টিআরএনএ অ্যান্টিকোডন বহন করে। এবং এই যে এটা দেখেন, এই যে দেখেন ব্যাপারটা দেখেন, এদের ব্যাপারটা দেখেন, অ্যান্টিকোডন। এই দেখেন টির মতো, শেপটা কিন্তু টি এর মতো। আর এই যে এইখানে কে যুক্ত হবে? অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত স্থান। ঠিক আছে। আচ্ছা, আর অ্যান্টিকোডন কি? সংজ্ঞাটা লিখে নেন সংজ্ঞাটা এখান থেকে লিখে নেন। আমরা যেদিন কোডন শিখবো সেদিন, হ্যাঁ, লাইক এউজি হচ্ছে কোডন। এক্স্যাক্টলি, এউজি হচ্ছে কোডন। আমি ওই দিন বুঝাইছিলাম একটা ভিডিও দিয়ে। ওই ভিডিওটা আজকে আমি স্লাইডে অ্যাড করতে ভুলে গেছিলাম। ওইটা আজকে আমি বুঝাই দিতাম, অসুবিধা নাই। দেখেন, হ্যাঁ, সূর্য রাহা, ইউ আর রাইট। আপাতত এটা লেখেন। আচ্ছা, এখন আমাকে বলেন, যদি এরকম পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, কুইজ 4 এর আনসার দেন আমাকে। যদি পরীক্ষার মধ্যে এরকম প্রশ্ন আসে যে অ্যান্টিকোডন থাকে কয় জায়গায় আসে? দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সালে আসছে, রাজশাহীতে 15-16 সালে আসছে, 10-11 সালে আসছে, 4-5 সালে আসছে। অ্যান্টিকোডন কোথায় থাকে? আনসার দেন আমাকে। টিআরএনএতে থাকে। কোথায় থাকে? টিআরএনএতে থাকে। অ্যান্টিকোডন কোথায় থাকে? টিআরএনএতে থাকে। কোথায় থাকে? টিআরএনএতে থাকে। 4-এর আনসার কি হবে? কুইজ 4-এর আনসার হচ্ছে এ। কুইজ 4-এর আনসার হচ্ছে এ। ঠিক আছে, হ্যাঁ, সুলাইমান শরীফ ইমন, এক্স্যাক্টলি। কুইজ 4-এর আনসার হচ্ছে এ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন দেখেন, এই যে টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতেছে।
এই যে রাইবোজোমের মধ্যে এসে বসবে, এটা রাইবোজোমের একটা খণ্ড। এই যে এই সুতাটা হচ্ছে এমআরএনএ, এই সুতাটা হচ্ছে এমআরএনএ। দেখেন এই সুতার মধ্যে এই যে এআইইউজি, সিসিজি, ইউএজি, ঠিক আছে। দেখেন তিনটা করে মিলাইলে একটা ট্রিপলেট হবে, তিনটা করে মিলাইলে একটা ট্রিপলেট হবে, বুঝছেন? তিনটা করে মিলাইলে একটা কি হবে? ট্রিপলেট হবে। আইসে এখানে বসবে, রাইবোজোমের মঞ্চের মধ্যে এসে বসবে। দেখেন এই যে টিআরএনএ, এই যে টি, এই যে টিআরএনএ, ঠিক আছে, এই যে টিআরএনএ, এই টিআরএনএর মধ্যে দেখেন লুপ, এই যে লুপ, লুপের মতো দেখা যাইতেছে না? লুপের মতো দেখা যাইতেছে না? এটা একটা ফাঁসকে বলে এন্টিকোডন ফাঁস। আচ্ছা আচ্ছা, এই হলো সেই মাথা নষ্ট স্লাইড। হ্যাঁ, মাথা নষ্ট স্লাইড। দেখেন এই যে এটা এন্টিকোডন লুপ, এটা এন্টিকোডন লুপ, ঠিক আছে। কি কি লুপ আছে দেখেন, টি লুপ আছে, ডি লুপ আছে, আর একটা লুপ হচ্ছে এন্টিকোডন লুপ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এন্টিকোডন কে বহন করে? টিআরএনএ। তাহলে সবাই কমেন্ট একবার লিখে ফেলেন, টিআরএনএ এন্টিকোডন বহন করে। কমেন্ট একবার লিখে ফেলেন, পড়া হয়ে যাক। আচ্ছা, তো এখান থেকে কি লাগাবেন, কি আঁকাবেন? টিআরএনএ, জেআরএনএ জেনেটিক কোড অনুযায়ী একটা অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএর মধ্যে স্থানান্তর করে। টিআরএনএ কি? টিআরএনএর সংজ্ঞাটা কি লিখবেন? টিআরএনএর সংজ্ঞাটা কি লিখবেন? এক একটা অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএর মধ্যে স্থানান্তর করে প্রোটিন শক্তিতে সহায়তা করে, তাকে বলা হয় টিআরএনএ। তাকে কি বলা হয়? টিআরএনএ, ঠিক আছে, তাকে কি বলা হয়? টিআরএনএ। কোষের প্রায় 15 ভাগ আরএনএ কি? টিআরএনএ, টিআরএনএ সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ, সবচেয়ে ক্ষুদ্রাকার আরএনএ। দেখেন মনে করে দেখেন, এই যে আবারও দেখেন, এই যে টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতেছে, এই এমআরএনএ এর মধ্যে বসাবে। এই যে রাইবোজোমের মঞ্চটা এমআরএনএ এর সাথে অ্যাড হবে। এই যে দেখেন একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতেছে, টিআরএনএ একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতেছে, এমআরএনএ এর সাথে যুক্ত করবে, ঠিক আছে। যুক্ত করে প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। মনে আছে? দেখেন তাহলে বইয়ের মধ্যে এইটুকু আঁকায় নেন। বইয়ের মধ্যে এইটুকু আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। 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 টিআরএনএ জাস্ট এইটুকু আঁকায় রাখেন। গ্লোবাল লিফ মডেল, গ্লোবাল লিফ মডেল। এই মডেল বুঝতে হবে না, এই মডেল বুঝতে হবে না, শুধু এইটুকু আঁকায় রাখেন, গ্লোবাল লিফ মডেল। টিআরএনএ এর একাধিক লুপ বা ফাঁস থাকে, ঠিক আছে। কোন লুপ হচ্ছে টি লুপ, কোন লুপ হচ্ছে ডি লুপ। একটা লুপের নাম হচ্ছে এন্টিকোডন লুপ। কি লুপ? এন্টিকোডন লুপ, ঠিক আছে। আচ্ছা দেখেন কি বলছে, তিনটি বেস নিয়ে এন্টিকোডন সৃষ্টি হয়। আগে তো কোডন বুঝতে হবে, কোডন না বুঝলে আপনি এন্টিকোডন বুঝবেন কিভাবে, ঠিক আছে। এই যে জিনিসটা বাংলাতে লেখা আছে আপনি রিডিং দিলেই বুঝবেন, ঠিক আছে। ডিএনএ থেকে টিআরএনএ এর সৃষ্টি হয়। আচ্ছা, এটার কাজ অলরেডি আমরা দেখছি। প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ এর মধ্যে কি করে? স্থানান্তর করে, ঠিক আছে। এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। শুধু কাজ, নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোজোম এবং টিআরএনএ এর সাহায্যে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্খল তৈরি করে। এমআরএনএ কাজটা আঁকান, এমআরএনএ কাজটা আঁকান। কোষের শতকরা আরএনএ এর 5 থেকে 10 ভাগ এমআরএনএ। আগে আঁকায় নেন। ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ এর সৃষ্টি হয়। এমআরএনএ একটা লম্বা চেইনের মতো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আঁকানোর সময় দিব। আচ্ছা ঠিক আছে, আমি টিআরএনএ থেকে আবার টাইম দিতেছি। আচ্ছা, আবিদ আদনান সাদিম বলছে আঁকানোর সময় দিতে। সূর্যরা ইউ আর রাইট, সূর্যরা ইউ আর রাইট। আমার সে আগের ভিডিওটা আজকে দরকার ছিল। আজকে ক্লাসটা খুবই বাজে হচ্ছে, আমি নিজে সন্তুষ্ট না এখন পর্যন্ত যতটুকু ক্লাস নিছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অন্য ক্লাসে বুঝাই দেবো মেহেদি, থ্যাংক ইউ। আচ্ছা আঁকাইছেন? এমআরএনএ আঁকানোর সময় দিলাম, এমআরএনএ আঁকানোর সময় দিলাম। আঁকানো শেষ হলে কমেন্টটা ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টটা ডান লেখেন। আঁকাইছেন কিনা আমাকে বলেন।
এখনো পর্যন্ত কেউ কোনো ফিডব্যাক দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আমি যদি আপনাদেরকে আমার মুখের ভাষায় একটা ভিডিও বানায় দেখাই, মুখের ভাষায়, বুঝবেন আপনারা? দেখেন, আরএনএ পলিমারেজ এনজাইম এসে এই ডিএনএ থেকে কি তৈরি করতেছে? এমআরএনএ। দেখেন, এই দেখেন, ডিএনএ থেকে কি তৈরি করতেছে? এমআরএনএ। ডিএনএ থেকে কি তৈরি করতেছে? এমআরএনএ। আজকে আমি জাস্ট আঁকাই দিতেছি, আমরা ট্রান্সক্রিপশন পড়ার দিন এগুলো বুঝবো। আজকে আমি বুঝাইলাম না এই পার্টটা, বুঝাইলাম না, জাস্ট আঁকাই দিতেছি, ট্রান্সক্রিপশন পড়ার দিন আমরা বুঝবো। ঠিক আছে, জাস্ট আঁকাই নেন আজকে। রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমের গাঠনিক উপাদান। ঠিক আছে, সমস্ত আরএনএর 80 থেকে 90% হচ্ছে আরআরএনএ। এইটুকু একটু লিখে নেন। ঠিক আছে, আচ্ছা, আজকে জাস্ট আমি আঁকাই দিতেছি। আচ্ছা, এমআরএনএ এবং মেসেঞ্জার আরএনএ কোডন পরিবহন করে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বার্তা পরিবহন করে। আঁকায় নেন। দেখেন, এমআরএনএ হচ্ছে একটা সুতা, এরকম একটা সুতা। তার মধ্যে দেখেন 3টা করে, প্রথমে জিইউসি একটা কোডন, সিএজি, জিএজি, 3টা মিলে একটা করে কোডন হয়। আচ্ছা, আচ্ছা, বংশগতীয় আরএনএ বা জেনেটিক আরএনএ বংশগতির ভিত্তি হিসেবে কাজ করে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে আরএনএর উদাহরণ। আমি বলি, শুনেন। ভাইরাস মূলত 2টা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। একটা হচ্ছে প্রোটিন। এই ভাইরাসের কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড আর বাইরে থাকে হচ্ছে প্রোটিন। নিউক্লিক অ্যাসিড তো 2 প্রকার, তাই না? ডিএনএ আর আরএনএ। যে ভাইরাসে ডিএনএ থাকে সেটাকে আমরা ডিএনএ ভাইরাস বলি, যে ভাইরাসে আরএনএ থাকে সেটাকে আমরা আরএনএ ভাইরাস বলি। ঠিক আছে, তো দ্য ফ্যাক্ট ইজ, ওই যে আরএনএ যে ভাইরাসের মধ্যে থাকতেছে সেটা তো জেনেটিক্যাল বস্তু হিসেবে থাকতেছে বা বংশগতীয় বস্তু হিসেবে থাকতেছে। তো এটাকেই বলতেছি আমরা জিআরএনএ। কি বলতেছি? জিআরএনএ, মাইনর আরএনএ। এটা প্রোটিনের সাথে মিশে এনজাইম গঠন করে। এমআরএনএ এবং টিআরএনএ এর পার্থক্য দেখবেন। রাইবোজোমাল আরএনএ, এটা হচ্ছে রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান। 80 থেকে 90 ভাগই আরএনএ, 80 থেকে 90 ভাগই আরআরএনএ। ঠিক আছে, রাইবো নিউক্লিয় প্রোটিন কণা গঠন করে। কাজটা এখান থেকে দেখে রাখবেন। বংশগতীয় আরএনএ বা জিআরএনএ। আচ্ছা, ওই টিএমবি ভাইরাসে এটা তো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম। মাইনর আরএনএ বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো হিসেবে কাজ করে। মাইনর আরএনএ আঁকায় নেন। না, অনলি টোবাকো মোজাইক ভাইরাসে আরআরএনএ থাকে ব্যাপারটা এমন না, আরো অনেক ভাইরাসে থাকতে পারে। অযৌন প্রজনন ঘটাইতে পারে। আরএনএর কাজ খুবই ইম্পর্টেন্ট। আরএনএর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। কে করে? আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, রাইবোজোমাল আরএনএ। টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে এমআরএনএ তে স্থানান্তর করে। আরআরএনএ ইজ রাইবোনিউক্লিয় প্রোটিন গঠন করে। এই 4টা কাজই ইম্পর্টেন্ট। আঁকানো শেষ হয়ে গেলে কমেন্টে ডান লেখেন। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য সিকিউ এর গ নাম্বারে আসবে। দেখেন, আমরা অলরেডি পারি। ভৌত গঠন, ডিএনএ কি? দ্বিসূত্রক। আরএনএ কি? একসূত্রক। এবং এটা তো পেঁচানো সিঁড়ির মতো, আর আরএনএ তো একটা শিকলের মতো। ঠিক আছে, আচ্ছা, রাসায়নিক গঠন, ডিএনএ এর মধ্যে কি থাকে বলেন তো? ঠিক আছে, আজকে আমি নিজে অসুস্থ বোধ করতেছি। আসলে আমি নিজেই আজকে ক্লাসটা নেওয়া আমার উচিত হয় নাই। ডিএনএ তে ডিঅক্সিরাইবোজ থাকে,
আরএনএ তে কি থাকে? রাইবোজ থাকে। কি থাকে? রাইবোজ থাকে। ডিএনএ তে থাইমিন, সাইটোসিন, আচ্ছা এখানে পাইরিমিডিন হিসেবে ইউরাসিল, সাইটোসিন থাকে, আমরা এগুলো জানি অলরেডি। কারণ ডিএনএ এর মধ্যে কি থাকে? এডেনিন, থাইমিন, সাইটোসিন, গোয়ানিন ডিএনএ এর মধ্যে থাকে। আর আরএনএ এর মধ্যে কি থাকে? এডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গোয়ানিন। ঠিক আছে? আচ্ছা, ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই। ডিএনএ এর কি কোনো প্রকারভেদ নাই? ডিএনএ এর কি নাই? কোনো প্রকারভেদ নাই। আর আরএনএ কিন্তু প্রকারভেদ আছে। আরএনএ কয় প্রকার বলেন তো? আরএনএ কয় প্রকার? আরএনএ 5 প্রকার। আরএনএ কয় প্রকার? আরএনএ কয় প্রকার? 5 প্রকার। টিআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ। আমরা জানি হচ্ছে ডিএনএ থেকে নতুন করে ডিএনএ থেকে হচ্ছে ডিএনএ থেকে নতুন করে ডিএনএ তৈরি হতে পারে। এটাকে বলি আমরা রেপ্লিকেশন। কি বলি? রেপ্লিকেশন, প্রতিলিপন। কিন্তু আরএনএ থেকে আরএনএ কখনো তৈরি হইতে পারে না। আরএনএ থেকে কখনো আরএনএ তৈরি হইতে পারে না। আরএনএ থেকে কখনো আরএনএ তৈরি হইতে পারে না। ঠিক আছে? বরঞ্চ ডিএনএ থেকে আরএনএ তৈরি হইতে পারে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হইতে পারে। দেখেন, ডিএনএ প্রধানত কই থাকে? ডিএনএ প্রধানত ক্রোমোসোমে থাকে। ঠিক আছে? আচ্ছা, আর মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকে। আমরা দেখছি মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকে। আরেক জায়গায় থাকে, বলেন তো কোন জায়গায়? ভাইরাসে। ভাইরাসে। আর আরএনএ ক্রোমোসোম, রাইবোজোম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং ভাইরাস, এই কয়েক জায়গায় থাকতে পারে। ঠিক আছে? এই কয়েক জায়গায় থাকতে পারে। আচ্ছা, ডিএনএ বংশগতির ধারক বাহক নিয়ন্ত্রক। আরএনএ তো প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে? আচ্ছা, ভাইরাল আরএনএ, এই ব্যাপারটা আপনার একটু বুঝবেন না, একটু বুঝাই দিতে হবে। ভাইরাল আরএনএ মানে কি? ভাইরাল আরএনএ মানে কি? এই ব্যাপারটা একটু বুঝবেন না। যেমন ডিএনএ থেকে আরএনএ তৈরি হইলে, এটাকে আমরা ডিএনএ থেকে আরএনএ তৈরি হইলে এই প্রক্রিয়াটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। কি বলি? ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ হলে এটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। অনেক সময় আরএনএ থেকেও ডিএনএ তৈরি হইতে পারে। ঠিক আছে? অনেক সময় আরএনএ থেকেও ডিএনএ তৈরি হইতে পারে। দেখেন, ডিএনএ থেকে আরএনএ হইলে এটাকে বলি আমরা ট্রান্সক্রিপশন। কিন্তু যদি আরএনএ থেকে ডিএনএ হয়, তাহলে এই প্রক্রিয়াটা উল্টে যেতেছে না, রিভার্স হয়ে যেতেছে না? তখন এটাকে আমরা কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলি? রিভার্স ট্রান্সক্রিপশন। এই যে রিভার্স ট্রান্সক্রিপশন, এই রিভার্স ট্রান্সক্রিপশন মূলত রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কারণে ঘটে। কার কারণে ঘটে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের কারণে ঘটে। আর যেই সকল আরএনএতে এই রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, তাদেরকে কি বলা হয় জানেন? ভাইরাল আরএনএ। কি বলা হয়? ভাইরাল আরএনএ। কি বলা হয়? ভাইরাল আরএনএ। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা সামনের দিকে যাই। ডিএনএ রেপ্লিকেশন।
আসসালামু আলাইকুম, হ্যালো হ্যালো। আমাকে এখন আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু ফিডব্যাক দিন। এখন স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু ফিডব্যাক দিন। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এখন কথা বলবো, ডিএনএ অণুর রেপ্লিকেশন বা রেপ্লিকেশন অফ ডিএনএ। রেপ্লিকেশন অফ ডিএনএ। আচ্ছা, 3টা অনুকল্প প্রস্তাব আছে। আমি 2 মিনিট রেস্ট দিলাম, হচ্ছে এনার্জি হচ্ছে এনার্জাইজড হওয়ার জন্য। যেহেতু গুরুত্বপূর্ণ টপিক, আমাদেরকে পড়তে হবে ভালো করে। সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছরণশীল। আচ্ছা, এই 3টার মানে আমি এখন বুঝাবো না, আমরা রেপ্লিকেশন বোঝার পরে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা এই ভিডিওটা দেখি। আসেন আমরা আগে ভিডিওটা দেখি। এখানে এই ভিডিওটা আসেন আমরা এখানে দেখি। ঠান্ডা পানি মিক্স করো। আচ্ছা, আমি মিক্স করতেছি, যাও। আসেন আমরা এই ভিডিওটা দেখি। আমি কোনো কথা বলতেছি না, ভিডিওটা দেখেন। আচ্ছা, আমি দাঁড়ালে কি ভিডিও আটকে যাচ্ছে? দেখেন, নতুন করে ডিএনএ একটা সুতা হইতেছে। নতুন করে ভালো করে খুব মনোযোগ দিয়ে দেখেন। শব্দগুলো একটু ভালো করে দেখেন। এই যে প্রাইমার কি, পলিমারেজ কি, ডিএনএ বেস কি, দেখেন, একটু ভালো করে দেখেন। আগে দেখেন, তারপর আমি বুঝিয়ে দিব, অসুবিধা নেই। এক্সোনিউক্লিয়াস এসে কাউকে কেটে ফেলতেছে, সরাই দিতেছে এখানে। এখন তারপর দেখেন, লাইগেজ এসে ডিএনএ পলিমারেজ এসে এখানে নতুন বেস বানাইতেছে। এগুলো এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। ঠিক আছে? এখন দেখেন, ডিএনএ লাইগেজ এসে জোড়া লাগাই দিতেছে ভাঙ্গা অংশকে। লাইগেজের প্রথম অক্ষর ল, লাগানোর প্রথম অক্ষর ল, জোড়া লাগাই দিতেছে। তারপর দেখেন এই সুতাটা পেঁচায় যাচ্ছে, পেঁচায় গিয়ে ডিএনএ হয়ে গেছে। দেখেন, আগের ডিএনএ এর অর্ধেক সুতা এখানে আছে, এই কারণে এটা অর্ধ সংরক্ষণশীল। ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা শেষ হয়ে গেছে। এখন শেষ হয়ে গেছে। তো আমরা আমাদের মতো করে আসেন পড়ি, ডিএনএ রেপ্লিকেশনটা একটু পড়ি। আচ্ছা, তো ডিএনএ রেপ্লিকেশন কি, সবার আগে আমাদের এটা জানতে হবে। ডিএনএ রেপ্লিকেশন মানে কি আমাকে বলেন। ডিএনএ রেপ্লিকেশন মানে কি এটা আমাকে বলেন। এখান থেকে বইয়ের মধ্যে আঁকান, আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে যান। হ্যাঁ, বুঝতেছেন, একজন এসে ভাঙতেছে, আরেকজন এসে ঘুরে দিতেছে। এটাই তো জীবন, ভাঙা করার খেলা। ঠিক আছে? অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন। আচ্ছা, যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে তার প্রতিরূপ দুটি ডিএনএ উৎপন্ন হয়, তাকে ডিএনএ রেপ্লিকেশন বলে। কোষচক্রের এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়।
এটা মেডিকেলে আসছিল, কোন ধাপে? এস ধাপে, এটা মেডিকেলে আসছিল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা আমি রিপ্লাই করে দেখাই দিয়েছি। আচ্ছা, এইটুকু এখান থেকে আঁকানো। তো ডিএনএ রেপ্লিকেশন মানে কি? ডিএনএ রেপ্লিকেশন মানে কি? হুবহু ডিএনএ থেকে কি তৈরি করা? ডিএনএ তৈরি করা। হুবহু ডিএনএ থেকে কি তৈরি করা? ডিএনএ তৈরি করা। এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, এইগুলো এখান থেকে আমরা কিছুই পড়বো না। কি কি প্রয়োজনীয় উপকরণ এইটা লাগবে, কি কি প্রয়োজনীয় উপকরণ ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি কি লাগবে, কি কি লাগবে, প্রয়োজনীয় উপকরণ কি কি, এটা লাগবে, ঠিক আছে? এটা লেখা রাখেন সাইড দিয়ে। ডিইউ রিটেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন রিটেন পরীক্ষা হয়, তাই না? আচ্ছা, রিটেন পরীক্ষা হয়, রিটেন এবং এমসিকিউ দুইটাই হয়। ডিইউ রিটেন এটা আসবে। এখন বলতেছে এস ধাপ কি? বাদল একটু বোঝার চেষ্টা করতে হবে বাবা। এস ধাপটা কি আমি যদি বলি, এস ধাপটাকে আমি যদি বলি, ধরে নিলাম এটা একটা কোষ, ধরে নিলাম এটা একটা কোষ, হ্যাঁ, এটা একটা কোষ বা সেল, কোষ বা সেল। এখন এই সেলটা বিভাজিত হয়ে, এই সেলটা বিভাজিত হয়ে বা তৈরি হয়ে, দেখেন বিভাজিত হয়ে একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হলো, আরেকটা কোষ তৈরি হলো। আমরা জানি কোষ বিভাজনের সময় কয়টা জিনিসের বিভাজন ঘটে? দুইটা জিনিসের বিভাজন ঘটে। মাঝখানে থাকে নিউক্লিয়াস আর বাইরে থাকে সাইটোপ্লাজম, ঠিক আছে? তো নিউক্লিয়াসের যে বিভাজন তাকে আমরা কি বলি? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। কি বলি? ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা কি বলি? সাইটোকাইনেসিস। কি বলি? সাইটোকাইনেসিস। কি বলি? সাইটোকাইনেসিস। কি বলি? সাইটোকাইনেসিস। এখন দেখেন এই কোষের মধ্যে ডিএনএ আছে না? তাহলে এখান থেকে যে নতুন কোষ তৈরি হয়েছে সেই কোষের মধ্যেও কি লাগবে? ডিএনএ লাগবে। কি লাগবে? ডিএনএ লাগবে। তাহলে কোষ বিভাজনের সময় ডিএনএ থেকে, কোষ বিভাজনের সময় মাতৃ ডিএনএ থেকে নতুন ডিএনএ নতুন কোষে তৈরি হয়েছে কি হয়েছে না বলেন? নতুন কোষে তৈরি হয়েছে কি হয়েছে না? হয়েছে। তো এই যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে আমরা কি বলি? রেপ্লিকেশন বলি। কি বলি? রেপ্লিকেশন বলি। কি বলি? রেপ্লিকেশন বলি। এখন ব্যাপারটা হচ্ছে এটা, একটা কোষের জীবনচক্র আমরা ধরলাম এটা হচ্ছে তৌফিকের জীবনচক্র। আমরা ধরে নিলাম এটা হচ্ছে তৌফিকের জীবনচক্র। এটা হচ্ছে তৌফিকের জীবনচক্র। তৌফিকের জীবনচক্র অনুযায়ী তৌফিক যে কাজটা করবে সেটা হচ্ছে এটা। তৌফিক যে কাজটা করবে সেটা হচ্ছে এটা। তৌফিক তার সারা জীবনের, ধরেন তৌফিক জন্মগ্রহণ করলো, এই অংশটুকু জুড়ে হচ্ছে তৌফিক জন্মগ্রহণ করছে, ঠিক আছে? জন্মগ্রহণ করছে এবং তারপর হচ্ছে তৌফিক প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। তৌফিক কোথায় ভর্তি হয়েছে? প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। তারপরে তৌফিক যে কাজটা করতেছে, হাই স্কুলে গেছে। কোথায় গেছে? হাই স্কুলে গেছে। তো এটা হচ্ছে তৌফিকের হাই স্কুল এবং কলেজ, হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে? তারপর তৌফিক একটা মেডিকেলে ভর্তি হয়েছে। তারপর তৌফিক এখন টেনএমএসে কাজ করতেছে। তারপর তৌফিক চাকরি, মানে হয়তো ডাক্তারি করবে, অন্য কোনো চাকরি করবে। তারপর তৌফিক কি করবে? বিয়ে শাদী করবে। তারপর তৌফিকের সেখানে সন্তানাদি হবে, ঠিক আছে? তারপর তৌফিক এখানে কি করবে? শেষের দিক দিয়ে অবসর জীবনে যাবে। তারপর শেষের দিক দিয়ে এসে মারা যাবে, ইন্নালিল্লাহ। তারপর দেখেন এই যেটা হচ্ছে তৌফিকের জীবনচক্র। এটা কার জীবনচক্র? তৌফিকের জীবনচক্র, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে এটা, আমরা যদি একটা কোষের জীবনচক্র দেখি, ধরে নিলাম এটা একটা সেল বা কোষ। এখন আপনারা কি মনে করেন যে তৌফিক সারা জীবন শুধু মনে করেন যে বিয়ে শাদী করবে, ব্যাপারটা এমন? তৌফিক কি সারা জীবন শুধু বিয়ে শাদী করবে, ব্যাপারটা কি এমন? ব্যাপারটা তো এমন না। তৌফিক কি সারা জীবন শুধু সারা জীবন কি শুধু সন্তানই উৎপাদন করবে, ব্যাপারটা কি মানে এমন তো না। ব্যাপারটা কি এমন যে তৌফিক শুধু সারা জীবন বিয়ে শাদী করবে বা সন্তানাদি উৎপন্ন করবে, ব্যাপারটা কিন্তু এমন না। তার কিন্তু আরো কাজ আছে জীবনে। জন্মগ্রহণ করার পর তাই প্রাইমারি স্কুলে পড়া, হাই স্কুলে পড়া, কলেজে পড়া, মেডিকেলে পড়া, টেনএমএসে চাকরি টাকরি করা, অনেক কাজ আছে। তারপরে সংসার ধর্ম, কিন্তু অনেক কাজ আছে। তো একটা কোষ এরকম সারা জীবনে কিন্তু বিভাজিত হয় না। সারা জীবনে কি হয় না? বিভাজিত হয় না। তো একটা কোষ তার জীবনের যে অংশটুকু ধরে বিভাজিত হয় সেই দশাটাকে বলি আমরা এম ফেজ। কি বলি? এম ফেজ। একটা কোষ তার জীবনের যে অংশটুকু জুড়ে বিভাজিত হয় সেই অংশটাকে বলি আমরা এম ফেজ। কি বলি? আমরা এম ফেজ বলি। কি বলি? এম ফেজ বলি। এম ফেজ বলি। এবং ধরেন বিভাজিত হওয়ার আগে তো প্রিপারেশন নিতে হবে। যেমন তৌফিক বিয়ে করার আগে, সন্তান উৎপাদন করার আগে তার তো আগে প্রিপারেশন নিতে হয়েছে। তৌফিকের কাছে কি শুরুতে কেউ বিয়ে দিবে? কেউ তো বিয়ে দিবে না।
আগে তৌফিকের এই যে চাকরি বাকরি মানে হচ্ছে শিক্ষা জীবন এগুলো সম্পন্ন করতে হবে, তারপর না আছে তৌফিকের হাতে কেউ মেয়ে তুলে দিবে, ব্যাপারটা এমন না। দ্য ফ্যাক্ট ইজ একটা কোষ এরকম বিভাজিত হওয়ার আগে কোষের প্রিপারেশন নিতে হবে। কি নিতে হবে? প্রিপারেশন নিতে হবে। তাহলে কোষ যখন প্রিপারেশন নেয়, যখন প্রিপারেশন নেয়, প্রথম বিরতি দেয়, তখন এটাকে বলি আমরা গ্যাপ ওয়ান। কি বলি? গ্যাপ ওয়ান বা G1, গ্যাপ ওয়ান বা G1। এই গ্যাপ ওয়ান ফেজে কোষ তার শক্তি মাত্রা চেক করে দেখে যে আসলে সে বিভাজিত হইতে পারবে কি পারবে না। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ অনেক কাহিনী আছে, এগুলো আমরা আরেকদিন দেখবো। কোষ বিভাজন পড়ানোর সময় তৌফিক পড়াবে আপনাদের। যাই হোক, দেখেন এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখলাম একটা কোষ যদি বিভাজিত হইতে হয়, তাহলে এই যে মাতৃকোষের মধ্যে যে ডিএনএ আছে, নতুন কোষের মধ্যেও কি ডিএনএ তৈরি হয়? নতুন কোষের মধ্যেও কি ডিএনএ তৈরি হয়? এটাকে আমরা ডিএনএ রেপ্লিকেশন বলি না? ঠিক আছে, ডিএনএ রেপ্লিকেশন বলি না? কি বলি? ডিএনএ রেপ্লিকেশন বলি। তাহলে আলটিমেটলি নতুন কোষের জন্য ডিএনএ বানাইতে হবে না? তাহলে সেই ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ সিনথেসিস, রেপ্লিকেশন মানে কি? রেপ্লিকেশন মানে হচ্ছে দেখেন ডিএনএ থেকে কি বানানো। রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে কি বানানো? ডিএনএ থেকে রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ বানানো। তা আলটিমেটলি এই ডিএনএ রেপ্লিকেশনকে বলা হইতেছে ডিএনএ সিনথেসিস। কি বলা হইতেছে? ডিএনএ সিনথেসিস। সিনথেসিসের প্রথম অক্ষর কি দেখেন তো? সিনথেসিসের প্রথম অক্ষর কি? এস। এই কারণে এই দশাটাকে বলা হইতেছে এস ফেজ। কি বলা হইতেছে? এস ফেজ। তো ডিএনএ তৈরি করা শেষ। এখন আলটিমেটলি জাস্ট কোষটা চেক করবে যে সে আসলেই এম ফেজে ঢোকার যোগ্য কিনা, আসলেই এম ফেজে বা বিভাজিত হওয়ার যোগ্য কিনা, এটা সে চেক করবে। ঠিক আছে, এটা সে কি চেক করবে। তো এই যে এখানে সে দ্বিতীয়বারের মতো বিরতি নেবে, এটা হচ্ছে গ্যাপ 2। এটা কি বলতেছি আমরা? G2। কি বলতেছি? G2। তাহলে এটা ছিল তৌফিকের জীবন চক্র, আর এটা হচ্ছে একটা কোষের জীবন চক্র। দ্যাটস ওয়াই এটাকে বলি আমরা কোষ চক্র। কি বলি? কোষ চক্র বা সেল সাইকেল। তো কোষ চক্র বা সেল সাইকেল অনুযায়ী এই যে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া বা ডিএনএ রেপ্লিকেশন এটা কোন ফেজে ঘটতেছে বলেন তো? কোন ফেজে ঘটতেছে বলেন তো? এস ফেজে ঘটতেছে। কোন ফেজে ঘটতেছে? এস ফেজে ঘটতেছে। এইটুকু আপনারা ক্লিয়ার? এখন বুঝছেন এস ফেজ কি? আচ্ছা, এখন ডিএনএ রেপ্লিকেশনের যে ধাপগুলো কিভাবে লিখতে হবে, এখানে কিছু এনজাইমের নাম আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এনজাইমের নাম আপনাদের মনে রাখতে হবে। ডিএনএ রেপ্লিকেশনের ধাপ সমূহ দেখেন তো। প্রথম ধাপের নাম কি? ডিএনএ রেপ্লিকেশনের ধাপ সমূহ দেখেন। প্রথম ধাপের নাম হচ্ছে ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। ধাপ 1। আচ্ছা, অসুবিধা নাই, আমরা একক স্ট্র্যান্ডে পৃথক করব। তার আগে কিছু জিনিস লাগবে যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কি প্রয়োজনীয় উপকরণ কি দেখেন, বোঝার চেষ্টা করেন। ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে আমি কি বানাবো? ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কি? ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উপাদান কি? দেখেন এই শীতের মধ্যে আমি ঘামতেছি, ভয়ঙ্কর ব্যাপার। দেখেন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হইলে এটা কি বলতেছি আমরা? রেপ্লিকেশন। তাহলে আমরা বানাবো ডিএনএ। তাহলে সেই ডিএনএ বানানোর জন্য আমার আরেকটা কি লাগবে? আরেকটা ডিএনএ আগে লাগবে না? আমি ডিএনএ থেকে ডিএনএ বানাইতে যেতেছি রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু এই ডিএনএ বানাইতে হলে সবার আগে আমার কি একটা ডিএনএ লাগবে। তাহলে সবার আগে আমার একটা মাতৃ ডিএনএ লাগবে। কি লাগবে? একটা মাতৃ ডিএনএ লাগবে। ঠিক আছে, একটা মাতৃ ডিএনএ লাগবে। এখন এই যে আমি ডিএনএ থেকে ডিএনএ বানাইতে চাই, এদিকে আমার মুখের কথা আমি বললাম আর বানায় ফেললাম। তো ব্যাপারটা হচ্ছে এটার জন্য কি আমার শক্তি লাগবে না? এটার জন্য কি লাগবে? প্রচুর পরিমাণে কি লাগবে? শক্তি লাগবে। ঠিক আছে, প্রচুর পরিমাণে কি লাগবে? শক্তি লাগবে। এখন শক্তি কই থেকে পাওয়া যায় বলেন তো? শক্তি পাওয়া যায় এটিপি থেকে, জিটিপি থেকে, সিটিপি থেকে, এইগুলা থেকে। যেহেতু আলটিমেটলি এইগুলা ডিএনএ এর ব্যাপার স্যাপার, ডিঅক্সিরাইবোজ আছে এখানে, তাহলে এগুলোর নাম হচ্ছে ডিএটিপি। এই যে ডি থেকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ, বুঝছেন? ডিঅক্সিরাইবোজ। এখন ডিএনএ থেকে ডিএনএ বানানো এতই সহজ, খালি বললাম আর বানায় ফেললাম, আমার এনজাইম লাগবে না। তাহলে দেখেন ডিএনএ থেকে ডিএনএ বানাইতেছি। এখন আমি কি একটা ডিএনএ থেকে একটা ডিএনএ বানায় বসে থাকবো?
একটা ডিএনএ থেকে একটা ডিএনএ বানায় বসে থাকবো? ডিএনএ কি? নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। যেহেতু ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। কার পলিমার? নিউক্লিওটাইডের পলিমার। সেহেতু আমার এখানে পলিমারকরণ বিক্রিয়া ঘটবে। কি ঘটবে? পলিমারকরণ বিক্রিয়া ঘটবে। তাহলে পলিমারকরণ বিক্রিয়া, পলিমারেজ, এনজাইমের নাম কি? পলিমারেজ। এনজাইমের নাম কি? পলিমারেজ। তাহলে এখানে আমার কি লাগবে? ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে। 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 ঠিক আছে? আচ্ছা, ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে। এখন এই ডিএনএ পলিমারেজ এনজাইম গ্রুপের মধ্যে অনেক ধরনের এনজাইম আছে। কারো নাম হেলিকেস, কারো নাম লাইগেস, কারো নাম সামথিং অর সামথিং। এই এনজাইমগুলোর নাম আমাদের জানা লাগবে। তো দেখেন এখানে আপনার বইয়ের মধ্যে কি লেখা আছে, একটা পয়েন্ট আছে, অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন সংক্ষেপে একে বলা হয় ওরি পয়েন্ট। কি বলা হয়? ওরি পয়েন্ট। রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য ডিএনএ অণুর দুটো স্ট্র্যান্ডকে বসে একটি থেকে আরেকটিকে পৃথক করতে হবে। এখন পৃথকটা আমরা কিভাবে করব? দেখেন অরিজিন অফ রেপ্লিকেশন, এই যে ওরি নিয়ে, অরিজিন মানে কি? উৎপত্তি। অরিজিন মানে কি? উৎপত্তি। এখন রেপ্লিকেশনের উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়, শুরুটা কোন জায়গা থেকে হয়, এটা যদি আমরা দেখতে চাই, আমরা এখানে একটা এই স্লাইডটা আমরা একটু দেখি। আমরা জাস্ট এটা একটু দেখব। আমরা জাস্ট এটা আবার দেখবো। 1 নম্বর পয়েন্ট, এটা একটু দেখি আমরা, এটা একটু দেখি আমরা, এটা একটু দেখি আমরা, এটা একটু আমরা একটু দেখি কি লেখা আছে এখানে বলেন তো। হেলিকেজ এনজাইম ডিএনএ কে পৃথক করে এক সূত্রক বানায়। জাস্ট এইখানে দেখেন এনজাইমের নামটা দেখেন, হেলিকেজ। এনজাইমের নামটা কি? হেলিকেজ। হেলিকেজের প্রথম অক্ষর কি? হ। হাইড্রোজেন বন্ধনের প্রথম অক্ষর কি? হ। আমি যেভাবে বলতেছি মনে রাখেন, তাহলে আপনার জন্য সহজ হবে। হেলিকেজের প্রথম অক্ষর কি? হ। হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? হ। সবাই লেখেন হেলিকেজের প্রথম, হেলিকেজ এইচ, হাইড্রোজেন এইচ। সবাই কমেন্টে লেখেন। ক্লাসের পরে ক্লাসে শিখেন, ক্লাসের পরে ক্লাসে শিখেন। লেখেন হেলিকেজ এইচ, হাইড্রোজেন এইচ। হ্যাঁ, পয়েন্ট মুখস্থ করতে হবে। তাহলে হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেলা। হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেলা। হেলিকেজের কাজ কি? হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেলা। দেখেন আমি যদি আরো সহজভাবে বুঝাইতে চাই, ধরেন এটা একটা পাটের দড়ি, 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 ধরেন এটা একটা পাটের দড়ি। ঠিক আছে? এটা একটা কি? পাটের দড়ি। এটা একটা পাটের দড়ি, এটা একটা পাটের দড়ি। ঠিক আছে? এটা একটা পাটের দড়ি। এখন এই পাটের দড়িটার এই প্রান্তে আমি হচ্ছে, এই যে আমি এখানে কাকে দেখতে পারতেছি? আমি এখানে হচ্ছে এমডি শিমুল বিশ্বাসকে দেখতে পারতেছি। এই পাটের দড়ির এই এক প্রান্তে শিমুল বিশ্বাসকে এক প্রান্তে ধরতে বললাম, আরেক প্রান্তে ধরতে বললাম। তো সে যদি এটাকে টান দেয়, এই পাটের দড়ি খুলবে নাকি খুলবে না? বলেন। খুলে যাবে। পাটের দড়ি কি হয়ে যাবে? খুলে যাবে। তো পাটের দড়ি খুলে কিরকম হবে বলেন তো? পাটের দড়ি খুলে কিরকম হবে বলেন? পাটের দড়ি খুলে কিরকম হবে? এরকম হবে না? পাটের দড়ি খুলে কিরকম হবে বলেন তো? এই যে এরকম হবে না? এরকম হবে না? এরকম হবে না? এরকম হবে কিনা বলেন? এরকম হবে কিনা বলেন? পাটের দড়ি খুলে এরকম হবে কিনা আমাকে বলেন? এরকম হবে কিনা বলেন? এরকম হবে। এখন শিমুল বিশ্বাস যদি আবার তার হাতটা ছেড়ে দেয়, হাতটা যদি ছেড়ে দেয়, তখন এই পাটের দড়ি কি আবার পেঁচ লেগে যাবে না? আবার পেঁচ লেগে যাবে, আবার কিন্তু পেঁচ লেগে যাবে। তো দ্য ফ্যাক্ট ইজ, এটাকে এখন আমরা একটা পাটের দড়ি চিন্তা না করে, এটাকে আমরা একটা পাটের দড়ি হিসেবে চিন্তা না করে যদি ডিএনএর মতো চিন্তা করি, ঠিক আছে, ডিএনএর মতো চিন্তা করি, ধরে নিলাম আমরা এখন এটা একটা কি? এটা একটা ডিএনএ। ধরে নিলাম এটা একটা কি? ডিএনএ। এটা একটা ডিএনএ। তাহলে অবশ্যই এখানে কি আছে? বিভিন্ন নাইট্রোজেন বেস আছে। বিভিন্ন কি আছে? নাইট্রোজেন বেস আছে। বিভিন্ন কি আছে? নাইট্রোজেন বেস আছে। যেমন ধরেন এখানে কি আছে? এখানে আছে এডেনিন, এখানে আছে থাইমিন, ডাবল বন্ড আছে এদের মধ্যে। এখানে আছে সাইটোসিন, এখানে কি আছে? গুয়ানিন, ট্রিপল বন্ড আছে। এখানে আছে থাইমিন, এখানে আছে এডেনিন, ডাবল বন্ড আছে। এখানে আছে গুয়ানিন, এখানে আছে সাইটোসিন, ট্রিপল বন্ড আছে। এরকম বন্ড আছে না? এরকম বন্ড আছে না? আমাকে বলেন। এরকম বন্ধন আছে না ডিএনএ এর মধ্যে? এরকম বন্ধন আছে কি নাই বলেন? বন্ধন আছে কি নাই? আছে। বন্ধন আছে কি নাই বলেন? বন্ধন আছে কি নাই? আছে।
তাহলে আলটিমেটলি আমরা তো শিমুল বিশ্বাসকে বলছিলাম এই দড়ির দুই জায়গায় ধরে এভাবে টান দিতে শিমুল বিশ্বাস তখন টান দিয়া খুলছে। কিন্তু ডিএনএ এর মধ্যে কি এরকম কেউ আছে? ডিএনএ এর মধ্যে কি এরকম কেউ আছে? শিমুল বিশ্বাস কি ডিএনএ এর ভিতরে থাকে যে শিমুল বিশ্বাস ডিএনএ দড়ি খুলবে? ডিএনএ দুইটা সুতা খুলবে না, সেখানে থাকবে এনজাইম। সেখানে কি থাকবে? এনজাইম। তাহলে অ্যানিমেশন ভিডিওর মতো চিন্তা করেন, অ্যানিমেশন ভিডিওর মতো চিন্তা করেন, অ্যানিমেশন ভিডিওর মতো চিন্তা করেন। এই যে এইখানে ধরেন এসে একটা এনজাইম যুক্ত হয়েছে, এইখানে ধরেন এসে একটা এনজাইম যুক্ত হয়েছে, এনজাইম যুক্ত হয়েছে সবুজ এনজাইম যুক্ত হয়েছে। যে এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ। যে এনজাইমের নাম কি? হেলিকেজ। তো হেলিকেজের প্রথম অক্ষর কি? এইচ। হেলিকেজের প্রথম অক্ষর কি? এইচ। এই এইচ, এই হাইড্রোজেন বন্ধন, এইচ হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে ফেলবে। তাহলে দেখেন, চিন্তা করেন, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে। হেলিকেজ চিন্তা করেন, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে। চিন্তা করেন, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে। আর এই হাইড্রোজেন বন্ধন ভেঙে যেতেছে, হাইড্রোজেন বন্ধন ভেঙে যেতেছে। এই দুইটা সুতা এরকম আলাদা হয়ে যেতেছে, দুইটা সুতা এরকম আলাদা হয়ে যেতেছে, দুইটা সুতা এরকম আলাদা হয়ে যেতেছে, দুইটা সুতা এরকম আলাদা হয়ে যেতেছে। হেলিকেজ সামনের দিকে আগাইতেছে, দুইটা সুতা এরকম আলাদা হয়ে যেতেছে। বুঝতেছেন ব্যাপারটা? বুঝতেছেন? দুইটা সুতা আলাদা হওয়ার পরে এই যে দুইটা সুতা আলাদা হয়ে গেছে। তাহলে আমরা যে ধাপ 1 দেখছিলাম, যে প্রথম ধাপ, রেপ্লিকেশনের প্রথম ধাপ, ডাবল হেলিক্সের দুটি স্ট্র্যান্ডকে একক স্ট্র্যান্ডে পৃথকীকরণ, ডাবল হেলিক্সের কে একটা সিঙ্গেল স্ট্র্যান্ড বানাইতে হবে। ঠিক আছে, দেখেন এই যে এইটাই কিন্তু এখানে বলা হয়েছে। এই যে হেলিকেজ এনজাইম দেখেন যুক্ত হইতেছে, দেখেন এই যে সামনের দিকে আগাইতেছে, দেখেন ডিএনএ দুইটা সুতা আলাদা হয়ে গেছে। বুঝতেছেন? এটুকু বুঝতেছেন আপনারা? ডিএনএ দুইটা সুতা আলাদা হয়ে গেছে, এটুকু বুঝছেন? এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন এইটুকু ক্লিয়ার? তাহলে আমাকে বলেন, এইটুকু বলেন যে ডিএনএ দ্বিসূত্র ডিএনএ কে একটা সূত্রকে কে বানায়? হেলিকেজ বানায়। কিভাবে আমরা মনে রাখবো? কিভাবে মনে রাখবো? হেলিকেজের প্রথম অক্ষর, এই যে সাদ্দাম খানটে পাইলে কানের নিচে টান দিয়ে একটা চোর দিতাম। আমি এখন এসএসবিপির কথা বলছি, এরা হচ্ছে বেশি পণ্ডিত, মানে সহজ পড়ার মধ্যে আওলা বাজাবে এসে। আমি এখনো এসএসবিপির কথা বলি নাই, আমি এখনো পর্যন্ত হেলিকেজের মধ্যে আছি। যেভাবে আগাইতেছি সেভাবে আগান, নয়তো পড়া কঠিন লাগবে। হেলিকেজের প্রথম অক্ষর কি? হ। হাইড্রোজেনের প্রথম অক্ষর কি? হ। হেলিকেজের প্রথম অক্ষর এইচ, হাইড্রোজেনের প্রথম অক্ষর এইচ। এই যে হেলিকেজ, এই যে দেখেন হাইড্রোজেন বন্ধন আছে, এই যে হাইড্রোজেন বন্ধন, এডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এই যে দেখেন হেলিকেজ সামনের দিকে আগাইতেছে, হাইড্রোজেন বন্ধন ভেঙে চুরমার হয়ে গেছে। ঠিক আছে, দেখেন বোঝার চেষ্টা করেন। আমরা সে আগের ভিডিওতে আবার চলে যাই। এই যে দেখেন ডিএনএ রেপ্লিকেশন, এই যে একটা ডিএনএ, এই যে লাল, সবুজ, হলুদ, এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, এডেনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এদের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। দেখেন পেজটা খুলতেছে, খুলে আমি স্ট্রেট করলাম। এই যে এগুলো নাইট্রোজেন বেস, এ, সি, জি, টি। দেখেন দেখা যাইতেছে এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস। মাঝখানে কি আছে? হাইড্রোজেন বন্ধন আছে। দেখেন থাইমিন, এই যে সবগুলো দেখেন দেখাইতেছে, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, দেখেন হাইড্রোজেন বন্ধন, এগুলো নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ধন। দেখেন 5 প্রাইম, চেক করতেছি আমরা সব ঠিকঠাক আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। এখন দেখেন খুব ঠান্ডা মাথায় দেখেন, এই যে কেউ আসছে এখানে, আইসা দেখেন, এই যে দেখেন দুইটা পেজকে আলাদা করে দিছে, কেউ সামনের দিকে আসতেছে। দেখেন তো তার নাম কি? তার নাম হচ্ছে হেলিকেজ। দেখতেছেন? দেখেন একটা রেপ্লিকেশন ফর্ক হইছে, দেখছেন? এইটুকু দেখছেন হেলিকেজ এসে দেখেন আলাদা করে দিছে। তাহলে এখানে একটা সুতা পাওয়া গেছি না? আমরা একটা সুতা পাওয়া গেছি। এখন এখানে প্রাইমেজ আসছে। আচ্ছা দেখেন, প্রাইমেজ তো আপনারা চিনেন না, সুতরাং আমরা প্রাইমেজের ব্যাপারে এখন কথা বলবো না, আমরা আবার আগের জায়গায় চলে যাই। এইটুকু ক্লিয়ার নাকি সবাই বলেন? এইটুকু ক্লিয়ার কিনা বলেন? হেলিকেজের কাজটা বুঝছেন? হাইড্রোজেন বন্ধনকে ভেঙে আলাদা করে দিচ্ছে। এই যে হেলিকেজ আসছে, হাইড্রোজেন বন্ধন ভেঙে ফেলবে এখানকার, হেলিকেজ সামনের দিকে যাচ্ছে, সুতা একটা হয়ে গেছে। আচ্ছা এটুকু ক্লিয়ার? ওকে ফাইন। আচ্ছা তাহলে দেখেন এটা একটা পাটের সুতা বলছিলাম না? এটা একটা কি বলছিলাম? এটা একটা পাটের সুতা, পাটের দড়ি। ঠিক আছে, টান দিয়ে দড়িটাকে যখন এরকম আলাদা করা হয়েছে, এখন ব্যাপারটা হচ্ছে এটা,
এরকম ছেড়ে দিলে পাটের সুতা যখন আমি টান দিয়ে আলাদা করছি, ছেড়ে দিলে এই দুইটা সুতা আবার কি একসাথে লেগে যেতে পারে না, একসাথে লেগে যেতে পারে না, লেগে যেতে পারে। এই কারণে আমি এমন কোনো প্রোটিন এখানে লাগাই দিব, এমন কোনো প্রোটিন আমি এখানে লাগাই দিব, এমন কোনো প্রোটিন আমি এখানে লাগাই দিব, এমন কোনো প্রোটিন আমি লাগাই দিব, প্রোটিন আমি এখানে লাগাই দিব, প্রোটিন আমি লাগাই দিব, যে প্রোটিনটা এই দুইটা সুতাকে আলাদা করে রাখবে, এই যে প্রোটিনটা এই দুইটা সুতাকে আলাদা করে রাখবে, একসাথে হইতে দিবে না, একসাথে হইতে দিবে না। তাহলে দেখেন এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড না, এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এটা একটা কি সিঙ্গেল স্ট্র্যান্ড। এই সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে আমি একটা প্রোটিন লাগাইছি, তাহলে এর নাম কি হবে? এর নাম হবে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। দেখেন এই যে এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এই প্রোটিনটা কোন স্ট্র্যান্ডের মধ্যে লাগছে? একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে লাগছে। এই প্রোটিনটা কার মধ্যে লাগছে? একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে লাগছে, একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে লাগছে। তাহলে এর নাম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এসএসবিপি। তাহলে আমাকে বলেন তো এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এখানে আছে দেখাই এই দুইটা পাটের সুতার দুই দিক আবার একসাথে জোড়া লাগতে পারতেছে না এইভাবে, বুঝছেন? তাহলে আমরা এখানে দুইটা এনজাইমের নাম এখন পর্যন্ত শিখলাম, একটা হচ্ছে হেলিকেজ, আরেকটা হচ্ছে এসএসবিপি, আরেকটা হচ্ছে এসএসবিপি। এসএসবিপি মানে কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। আমাকে বলেন তো হেলিকেজের কাজ কি ছিল? হেলিকেজের কাজ ছিল এই যে হেলিকেজের কাজ কি ছিল বলেন তো? হেলিকেজের কাজ ছিল এই যে ডাবল স্ট্র্যান্ড যে ডিএনএ আছে বা যে পাটের দড়িটা আছে সেই পাটের দড়িটাকে বা সেই ডাবল স্ট্র্যান্ড ডিএনএটাকে এই হেলিকেজ সামনের দিকে যাইতেছে আর দুটো পাটের সুতা বা ডিএনএ দুটো সুতা কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে, ঠিক আছে? সেই দুইটা সুতা আবার একসাথে লেগে যেতে পারতো, ছেড়ে দিলে একসাথে লেগে যেতে পারতো। এই ডিএনএ দুটো সুতা আবার পেঁচ লাগা যেতে পারতো, ছেড়ে দিলে আবার কি লাগে যেতে পারতো? পেঁচ লাগা যেতে পারতো, ঠিক আছে? এটাকে কে পেঁচ লাগতে দিতেছে না বলেন তো? কে পেঁচ লাগতে দিতেছে না? এই যে এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড না? এই সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে একটা প্রোটিন অ্যাড হয়েছে। তাহলে আমাকে বলেন হেলিকেজের কাজ হচ্ছে হাইড্রোজেন বন্ধনকে ভেঙে ডিএনএ দুইটা সুতাকে কি করে? আলাদা করা। হেলিকেজের কাজ কি? হেলিকেজের প্রথম অক্ষর হ, হাইড্রোজেনের প্রথম অক্ষর হ। হেলিকেজের কাজ হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ধনকে ভেঙে ডিএনএ দুইটা সুতাকে কি করে? আলাদা করা। আর সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপির কাজ হচ্ছে ডিএনএর দুইটা সুতাকে কি একসাথে না হইতে দেওয়া। এইটুকু বুঝছেন কিনা আমাকে বলেন। এবং সবাই হেলিকেজ এবং এসএসবিপির কাজটা কমেন্টে লেখেন। এসএসবিপির কাজ কি? সবগুলা রামসাকলের দল খালি কমেন্টে লিখতেছে এসএসবিপির কাজটা কি বেটা? এসএসবিপির কাজটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই যে এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, অসম্ভব, এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, ঠিক আছে? এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এটার সাথে একটা প্রোটিন অ্যাড হয়েছে, প্রোটিন বাইন্ড হয়ে এই দুইটাকে আলাদা রাখতেছে, একসাথে আবার কি করতে দিতেছে না, এটা বুঝছেন? ওকে ফাইন। দেখেন আমরা সামনের দিকে আগাই। আচ্ছা তাহলে দেখেন, আচ্ছা এই যে এখানে তাদের কথা বলা আছে, হেলিকেজ ওরিতে যুক্ত হয়। ওরি মানে কি বলেন? ওরি মানে কি বলেন তো? ওরি মানে হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। ওরি পয়েন্ট মানে কি? অরিজিন অফ রেপ্লিকেশন। যে পয়েন্টে এসে হেলিকেজ যুক্ত হয় বা যেখান থেকে রেপ্লিকেশন অরিজিন হয় বা যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়, এটাই ওরি পয়েন্ট। তাহলে হেলিকেজ কোথায় এসে যুক্ত হয়েছে? ওরি পয়েন্টে যুক্ত হয়েছে। হেলিকেজ ওরি পয়েন্টে যখন যুক্ত হয়েছে তখন ডিএনএ ডাবল হেলিক্সের পেজ খুলতে শুরু করে। আমরা তো দেখছি ডিএনএ ডাবল হেলিক্সের পেজ কিভাবে খুলতে শুরু করে। এই যে হেলিকেজ ওরি পয়েন্টে এসে যুক্ত হয়েছে, এই যে ডাবল হেলিক্সের পেজ খুলতে শুরু করে, ঠিক আছে? ক্লিয়ার? দেখেন তারপর দেখেন এখানে কি লিখছে, এবং কমপ্লিমেন্টারি বেস পেয়ারের হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ অণুর দুইটা প্যাচ মুক্ত পৃথক দুইটা স্ট্র্যান্ড হয়। পৃথক দুইটা স্ট্র্যান্ড হওয়ার পর
এখানে দেখেন যে আকৃতিটা হয় সেই আকৃতির নাম হচ্ছে ওয়াই আকৃতি, এবং এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক, এই আকৃতিটা খুব ইম্পর্টেন্ট বাবা, পরীক্ষায় আসবে। রেপ্লিকেশন ফর্কের আকৃতি কি? ওয়াই আকৃতি। কমেন্টে একটু লিখে ফেলেন। তেশান বলতেছে এসএসবিপির কাজ নাকি হাইড্রোজেন বন্ধনকে আলাদা রাখা। সারা রাত রামায়ণ পড়লাম, সকালবেলা এসে জিজ্ঞেস করতেছে সীতাকার দুলাভাই, হেলিকেজ এটিপি থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ধন ভাঙার কাজটি করে। আচ্ছা, রাম ছাগলের দল দেখেন, এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, ঠিক আছে, বা এটা একটা পাটের সুতা। ধরেন এই জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হবে, তাহলে এটাই ওরি পয়েন্ট, এটাই ওরি পয়েন্ট। কে এসে যুক্ত হয়েছে? হেলিকেজ এসে যুক্ত হয়েছে, হেলিকেজ এসে যুক্ত হয়েছে। এডিনিন আছে, থাইমিন আছে, ডাবল বন্ড। থাইমিন আছে, এডিনিন আছে, ডাবল বন্ড। সাইটোসিন, গুয়ানিন, ট্রিপল বন্ড। গুয়ানিন, সাইটোসিন, ট্রিপল বন্ড। এভাবে নাইট্রোজেন বেসগুলো এখানে আছে না? আছে তো, সেম। থাইমিন, এডেনিন, থাইমিন, এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, সাইটোসিন, গুয়ানিন, এভাবে আছে না? আছে। হেলিকেজ যে জায়গায় যুক্ত হয় সেখান থেকে রেপ্লিকেশন শুরু হইতেছে। ধরেন এটা ওরি পয়েন্ট, এটা ওরি পয়েন্ট। এখন এই যে সামনের দিকে আগাইতেছে, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে। ধরেন হেলিকেজ সামনের দিকে আগাইতেছে, হেলিকেজ সামনের দিকে আগাইতেছে। সামনের দিকে যখন আগাইতেছে তখন এই হাইড্রোজেন বন্ধনগুলো টিকে থাকতেছে না, হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যেতেছে। ভেঙে গেলে ডিএনএর দুইটা সুতা কি হয়ে যেতেছে? আলাদা হয়ে যেতেছে। ডিএনএর দুইটা সুতা কি হয়ে যেতেছে? এখান থেকে এরকম আলাদা হয়ে যেতেছে। ডিএনএর দুইটা সুতা এখান থেকে কি হয়ে যেতেছে? এরকম আলাদা হয়ে যেতেছে, আলাদা হয়ে যেতেছে, আলাদা হয়ে যেতেছে, আলাদা হয়ে যেতেছে, ঠিক আছে, আলাদা হয়ে যেতেছে। ডিএনএর দুইটা সুতা যখন আলাদা হয়ে যেতেছে, এখন এটা যদি একটা পাটের দড়ি হয়, টান দিয়ে পেঁচ খুললে পেঁচ আবার লেগে যেতে পারে না? এই পেঁচ আবার লেগে যেতে পারে। তো এটা তো ডিএনএর একটা স্ট্র্যান্ড, এটা ডিএনএর আরেকটা স্ট্র্যান্ড। তাহলে এখানে তো এটা ডাবল স্ট্র্যান্ড ছিল, কি ছিল? ডাবল স্ট্র্যান্ড। কিন্তু এখানে পেঁচ খুলে যাওয়ার পরে এটা একটা কি হয়েছে? এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয়েছে। এটা কি? এটা আরেকটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয়েছে, আরেকটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয়েছে, এটা আরেকটা সিঙ্গেল স্ট্র্যান্ড হয়েছে। তাহলে এখানে যদি এইখানে দুইটা যাতে পেঁচ না লাগে, এই দুইটা স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ড যাতে পেঁচ না লাগে, দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ড যাতে পেঁচ না লাগে, এই কারণে এখানে একটা প্রোটিন অ্যাড হবে। তাহলে এই প্রোটিনটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের সাথে বাইন্ড করছে না, তাহলে তার নাম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। তাহলে দুইটা এনজাইমের কাজ শিখাইছি রাম ছাগলের দল। এই হেলিকেজ একটা ডাবল স্ট্র্যান্ড ডিএনএ কে পেঁচ খুলে দিয়ে হাইড্রোজেন বন্ধন ভেঙে দিয়ে কি করে? সিঙ্গেল স্ট্র্যান্ড বানায় ফেলে, সিঙ্গেল স্ট্র্যান্ড বানায় ফেলে। সেই সিঙ্গেল স্ট্র্যান্ড একটা প্রোটিন বাইন্ড হয়, সেই সিঙ্গেল স্ট্র্যান্ড একটা প্রোটিন বাইন্ড হয়। সেই প্রোটিনটা এই দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে, ডিএনএ দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ডকে আবার একত্র হইতে দেয় না, আবার একত্র হইতে দেয় না, ঠিক আছে, আবার একত্র হইতে দেয় না, ঠিক আছে, আবার কি হইতে দেয় না? একত্র হইতে দেয় না। যা, রেপ্লিকেশন কালকে পড়াবো, ঠিক আছে, আজকে ছুটি। রেপ্লিকেশন নেক্সট দিন পড়াবো। আর আজকের ক্লাস আমি নিজে 0 রেট দিলাম, ঠিক আছে, নিজে 0 রেট দিলাম। নেক্সট দিন ডিএনএ শেষ হবে, ডিএনএ রেপ্লিকেশন শেষ হবে। সরি ফর দ্যাট।